এটা সূরা ইমরানের তৃতীয় এবং শেষ খণ্ড। আমি সূরা ইমরানের প্রথম খণ্ডে সূরা ইমরানের সাধারণ আলোচনা করছি, দ্বিতীয় খণ্ডে জান্নাত সম্বন্ধে আলোচনা করছি, তৃতীয় খণ্ডে আমি দোজখ সম্বন্ধে আলোচনা করব। এই খণ্ডে এটাই সূরা ইমরানের শেষ খণ্ড। আমি কোরআন পরিচিতি 1 এবং 2 আমার যে ভিডিও আছে ইউটিউবে বা ফেসবুকে, এর মধ্যে আমি দেখাইছি, প্রমাণ করছি যে কোরআন সিকুয়েন্সিয়ালি ডেভেলপ করছে, ক্রমান্বয়ে এটা ডেভেলপ করছে। এর মধ্যে কোনো উল্টাপাল্টা কথা নাই, মানে বিভিন্ন ধরনের কথা না। কোরআন সিকুয়েন্সিয়ালি ধারাবাহিকভাবে ডেভেলপ করছে। সেরকম শেষ বিচার সম্বন্ধেও কোরআন ধারণা দান করছে এবং এই ধারণাও সে সিকুয়েন্সিয়ালি ডেভেলপ করছে। এই ধারণাটা কীভাবে ডেভেলপ করছে, যেমন আমি সূরা বাকারার 29 নম্বর আয়াতে আলোচনা করছি এই মহাবিশ্ব সম্বন্ধে, কারণ ওইখানে স্কোপ ক্রিয়েট করা হয়েছিল মহাবিশ্ব সম্বন্ধে আলোচনা করার, মহাবিশ্ব সম্বন্ধে আলোচনা করার বা ইউনিভার্স সম্বন্ধে আলোচনা করার স্কোপ ক্রিয়েট করা হয়েছিল। সেরকম সূরা ইমরানের 133 নম্বর আয়াতে জান্নাতের সম্বন্ধে আলোচনা করার স্কোপ ক্রিয়েট করা হয়েছিল। কীভাবে সেই জান্নাতের দিকে দৌড়াইয়া যাও, এখান থেকে দৌড়াইয়া চলে যাও কোথায়? সেই জান্নাতের দিকে যার বিস্তার আসমান জমিনের বা এই মহাবিশ্বের সমান। তাহলে জান্নাত আর একটা ইউনিভার্স হিসাবে আমি আলোচনা করছি, ডিফারেন্ট ইউনিভার্স অল টুগেদার। এখন এই সূরাতেই 190 নম্বর আয়াতে 190 থেকে 200 নম্বর আয়াত পর্যন্ত দোজখ সম্বন্ধে আলোচনা করার স্কোপ ক্রিয়েট করছে। দোজখ কি, এটা কিভাবে করছে আমি আয়াতটা পড়ে শোনাই। বিহোল্ড ইন দ্য ক্রিয়েশন অফ দ্য স্কাইজ অ্যান্ড ল্যান্ডস, মানে সামাওয়াত, দিস ইউনিভার্স, অ্যান্ড দ্য অল্টারনেশন অফ নাইট অ্যান্ড ডে, দেয়ার আর ইনডিড সায়েন্স ফর মেন অফ আন্ডারস্ট্যান্ডিং। এর মধ্যে মানুষের যারা চিন্তা ভাবনা করে তাদের বোঝার জন্য অনেক উপমা বা চিহ্ন আছে। Men who celebrate the praises of Allah, standing, sitting and lying down on their sides, and contemplate the creation in the skies and lands. সৃষ্টি সম্বন্ধে যারা চিন্তা করে তাদের জন্য অনেক সাইন আছে এখানে। কি সাইন? যখন তারা এই সাইনটা জানতে পারে তখন তারা প্রার্থনা করে, আওয়ার লর্ড, নট ফর নট হ্যাভ দাও ক্রিয়েটেড দিস। মানে সামাওয়াত সম্বন্ধে আলোচনা করলে আপনি কি বা চিন্তা ভাবনা করলে আপনি কি জানবেন? জানবেন গ্যালাক্সি সম্বন্ধে, গ্রহ নক্ষত্রর বিবর্তন সম্বন্ধে, ইউনিভার্সের বিবর্তন সম্বন্ধে জানবেন। যখন আপনি জানবেন তখনই আপনি প্রার্থনা করবেন কি? আওয়ার লর্ড, নট ফর নট হ্যাভ দাও ক্রিয়েটেড দিস, গ্লোরি টু দি, গিভ আস সালভেশন ফ্রম দ্য পেনাল্টি অফ ফায়ার, আগুনের আযাব থেকে আমাদের রক্ষা করো। তার মানে এই সামাওয়াতেই তৈরি হচ্ছে আগুনের আযাব বা দোজখের আগুন। তার মানে জিনিসটা দাঁড়াইলো কি? আল্লাহ সূরা বাকারায় স্কোপ সৃষ্টি করছিল সামাওয়াত সম্বন্ধে আলোচনা করার, কিন্তু এটার মধ্যে কি আছে সেটা সে তখন বলে নাই। এরপরে সূরা ইমরানের 133 নম্বর আয়াতে স্কোপ ক্রিয়েট করছিল জান্নাত সম্বন্ধে আলোচনা করার, জান্নাতটা একটা আলাদা ইউনিভার্স। এরপরে এই সূরায় এসে আল্লাহ বলতেছে যে সামাওয়াতের মধ্যেই আছে দোজখের আগুন। এখন এই ভিডিওতে আমি এই দোজখের আগুনের পরিচয় দান করব। দোজখের আগুন কোনটা এটা আইডেন্টিফাই করব, দোজখটা কেমনভাবে ইভলভ হচ্ছে এটা আলোচনা করব কোরআনের আয়াতের ভিত্তিতে, মূলত কোরআনের আয়াতের ভিত্তিতে। তো এটা আলোচনার জন্য আমার ইউটিউবটা ব্যবহার করা প্রয়োজন। আমি আপনাদেরকে ইউটিউবে নিয়ে যাচ্ছি। ইউটিউব মানে আমার পাওয়ার পয়েন্টটা ব্যবহার করা প্রয়োজন, সরি। আমি প্রথমেই আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই। আমার এই যে আমি আসলে সায়েন্টিফিক তফসির অফ দ্য কোরআনের লেখক, এবং এই 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 আমার তফসিরটা প্রচারের জন্যই আমি আসলে এই ভিডিওগুলো করতেছি। আমার তফসিরটা সম্বন্ধে একটু আপনাদেরকে সামান্য পরিচয় দান করব। এখানে আপনি যদি
গুগলে যান, গুগলে গেলে যদি সাইন্টিফিক তফসিল লেখা সার্চ দেন, তাইলে আপনি পাবেন আমার এই যে এইটা আসবে, সাইন্টিফিক তফসির অফ দ্য কোরআন। এইখানে আপনি যদি চাপ দেন তাইলে আপনি আমার ওয়েবসাইটটা এসে যাবে। এই যে আমার ওয়েবসাইট, এখানে আমার ওয়েবসাইট সাইন্টিফিক তফসির অফ দ্য কোরআন, দ্য সাইন্টিফিক তফসির অফ জাকারিয়া কামাল। জাকারিয়া কামাল, এখানে টু ওপেন পার্ট 1 ক্লিক হেয়ার, এখানে চাপ দিলে আপনার পার্ট 1 বেরোবে। এটা মনে করেন পার্ট 1। এই পার্ট 1-এর মধ্যেই আপনার এই যে বিভিন্ন সূরাগুলো আছে। এই পার্ট 1 মোটামুটি 926 পৃষ্ঠা। এরকম পার্ট 2, পার্ট 3 আছে। আমরা এখন সূরা ইমরানের এই যে এই আয়াতটা আলোচনা করতেছি, সেকশন 27-এর 190 থেকে 200, দ্য হেল, মেইন ডিসকাশন এটা, হেল। তো দোজকের অবস্থানটা আমি মোটামুটি আলোচনা করছি। সামাওয়াতেই দোজকের অবস্থান বা দোজকের আগুনের অবস্থান। এটা কোথায়? বিহোল্ড ইন দ্য ক্রিয়েশন অফ দ্য স্কাইজ অ্যান্ড ল্যান্ড, এই আয়াতটা ওই সূরা ইমরানের ওই 190 থেকে 200 পর্যন্ত এই আয়াতটা। কন্টেমপ্লেট দ্য ক্রিয়েশন ইন দ্য স্কাইজ অ্যান্ড ল্যান্ড, মানে সামাওয়াত আল আরদ, এই বিশ্বের সৃষ্টি সম্বন্ধে যে চিন্তা ভাবনা করবে সে বলবে কি, গিভ আস সালভেশন ফ্রম দ্য পেনাল্টি অফ দ্য ফায়ার। মানে এইখানেই আছে, এই সামাওয়াত বা এই ইউনিভার্সেই আছে আগুন বা দোজক। এটা এই আয়াতে বোঝা যাচ্ছে। এ ব্যাপারে আরো আয়াত আছে, অ্যান্ড উই হ্যাভ অ্যাডর্নড দ্য স্কাই অফ দ্য ওয়ার্ল্ড উইথ ল্যাম্পস, হ্যাভ মেড সাচ মিজাইলস টু ড্রাইভ অ্যাওয়ে দ্য শয়তান, অ্যান্ড হ্যাভ প্রিপেয়ার্ড ফর দেম দ্য পেনাল্টি অফ দ্য ব্লেজিং ফায়ার অফ হেল। মানে দুনিয়ার আসমানে কি কি সৃষ্টি করা হয়েছে এটা এই আয়াতে বলা হয়েছে। ব্লেজিং, এই উই হ্যাভ অ্যাডর্নড দ্য স্কাই অফ দ্য ওয়ার্ল্ড, মানে সামাওয়াত দুনিয়াতে কি কি আছে, এই মিজাইল আছে শয়তান খেদানের, এবং আগুনের আযাব আছে, ফায়ার অফ হেল। ফায়ার অফ হেলটা ইম্পর্টেন্ট। ফায়ার অফ হেলের উল্লেখ কি বারবার করা হয়? আগুন, দোজকের আগুন সৃষ্টি হচ্ছে, আগুন সৃষ্টি হচ্ছে, দোজকের সৃষ্টি হচ্ছে, এই ধরনের কথা কিন্তু নাই আয়াতে। আয়াতটা হলো কি, দোজকের আগুন সৃষ্টি করা হচ্ছে। দোজকের আগুন সৃষ্টি হওয়া মানে কি, সামাওয়াতটার মধ্যে যে বিভিন্ন অবজেক্ট, এই অবজেক্টগুলোই আসলে দোজক, এগুলোকে দোজক হিসাবে বলা হয়নি, বরং বলা হচ্ছে এইখানে দোজকের আগুন সৃষ্টি হচ্ছে। তার মানে এগুলো যখন দোজকের আগুন সৃষ্টি হবে তখন ওই অবজেক্টগুলাই দোজক হয়ে যাবে। ডিউরিং মিরাজ আই স ইন দ্য সেভেন্থ স্কাই, সপ্তম আসমানে রসুল দেখছেন, দেয়ার ওয়ার থান্ডার, রোলিং সাউন্ড অ্যান্ড গ্রুপ অফ পিপল, দেয়ার বেলিজ ওয়ার অ্যাজ বিগ অ্যাজ হাউসেস, ইন দোজ দেয়ার ওয়ার মেনি স্নেকস দ্যাট ওয়ার বিং সিন ফ্রম আউটসাইড। আই আস্কড টু গাব্রিয়েল হুইচ kind of people they were. This he said it is the sin of those who would devour উজুরি, মানে সুদ খাইছে এই ধরনের লোক শাস্তি পাচ্ছে। কোথায়? সপ্তম আসমানের দোজকে, একটা অবজেক্টে। দোজক মানে কি? একটা অবজেক্ট। আসমানে কি আছে? অবজেক্ট আছে, গ্যালাক্সিজ আছে, স্টার্স আছে, প্ল্যানেটস আছে। এই ধরনের কোনো এক জায়গায় সে সাজা খাচ্ছে যারা সুদখোররা, তাদের পেট ভর্তি সাপ। তাহলে সপ্তম আসমানেও আছে দোজক। প্রথম আসমানে সামাওয়াত দুনিয়া মানে প্রথম আসমান, প্রথম আসমানেও আছে দোজক, সপ্তম আসমানেও আছে দোজক। তার মানে সারা 7 আসমান ভর্তি খালি দোজক, এবং এই পুরা সামাওয়াতটাই আসলে দোজক। সামাওয়াতকে দোজক বলা যাবে না, কারণ এখানে অন্য অন্য ভালো জায়গাও আছে, ফেরেশতা টেরেশতারা থাকে, অনেক জায়গা আছে, জিনরা থাকে, জিনদের ভালো জায়গা, সেটা জিনদের জন্য উপযুক্ত। জিন আগুনের তৈরি, এই আগুনের তৈরি অবজেক্টগুলা বিভিন্ন ধরনের অবজেক্ট থাকতে পারে যেগুলো তাদের জন্য বেস্তের মতন আরামদায়ক। কিন্তু আমাদের জন্য এই 7 স্তর আসমানি দোজক, আমাদের জন্য এই ইউনিভার্স তৈরি করা হয়নি। এই ইউনিভার্সটা মূলত জিনদের জন্য তৈরি করা হয়েছিল। আদমরে পাঠানো হয়েছে এখানে শাস্তি হিসাবে। পৃথিবী আমাদের জন্য শুধুমাত্র উপযুক্ত। পৃথিবীতে উপযুক্ত, আমাকে জন্য উপযুক্ত করা হয়েছে ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে, সোলার উইন্ড ঠেকানো হয়েছে, অ্যাটমসফিয়ারের মাধ্যমে বিভিন্ন রকমের রেডিয়েশন ঠেকানো হয়েছে। তারপরে এই পৃথিবীর মাটিকে সুদীর্ঘকাল ধরে এটাকে স্পেশালি পানি দেওয়া হয়েছে পৃথিবীকে, আর অন্য কোনো গ্রহের এত পানি নাই। তারপরে সুদীর্ঘকাল ধরে এই জমিনকে সুন্দর করা হয়েছে, অনেক কিছু কইরে টইরে আদমের জন্য এটা রেডি করছে, রেডি করে তারপরে আদম হাওয়ারে এখানে পাঠিয়েছে। পৃথিবী ছাড়া আর কোনো গ্রহ মানুষের মতন থাকার মতন খুব একটা উপযুক্ত জায়গা নাই।
মঙ্গল গ্রহে যদি যান দেখবেন আকাশে ম্যাঘ, ম্যাঘের মধ্যে হলো সালফিউরিক অ্যাসিডের ম্যাঘ, ওই ম্যাঘ যদি হয় গায়ের চামড়া গইলা পড়ে যাব। তো সেই রকম পৃথিবীটাই শুধু উপযুক্ত, বাকি এই সামাওয়াতটা হইতেছে আমাদের জন্য দোজক। আমাদেরকে স্পেশালি ডেভেলপ না করলে আমরা এখানে টিকতে পারবো না। আমাদের এই শরীর নিয়ে আমরা কোথাও টিকতে পারবো না পৃথিবী ছাড়া। আর দোজকে যারা যাবে তাদেরকে স্পেশালি ডেভেলপ করা হবে। তাইলে আমরা বুঝলাম সামাওয়াতি আছে বা ইউনিভার্সিটি আছে মধ্যে আছে দোজকের আগুন। কোরআনে বারবার দোজকের আগুনের কথাই বলা হয়েছে। তাইলে দোজকের আগুন কোথায় তৈরি হচ্ছে, দোজকের আগুন কি, এই সম্বন্ধে আমাদের জানতে হবে। ফায়ার অফ হেল, এই হাদিসটাই আমাদেরকে দোজকের আগুনের পরিচয় দান করে। আফটার বার্নিং ফর থাউজেন্ডস অফ ইয়ার্স দ্য ফায়ার অফ হেল বিকামস রেড, প্রথম লাল হয়। এগেইন আফটার বার্নিং ফর থাউজেন্ডস অফ ইয়ার্স ইট বিকামস হোয়াইট। দেন আফটার বার্নিং ফর থাউজেন্ড অফ ইয়ার্স ইট বিকামস ডার্ক ব্ল্যাক। তাহলে প্রথমে রেড হয়, তারপরে হোয়াইট হয়, তারপরে ডার্ক ব্ল্যাক হয়। ওই কুত্তা চুপ, কি শুরু করছে বক 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 বক। তাহলে তিনটা স্টেজ, একটা হলো রেড হবে, প্রথমে দোজকের আগুন রেড হয়, তারপরে সাদা হয়, তারপরে ডার্ক ব্ল্যাক হয়। এই তিনটা জিনিস, এই যে তিনটা পর্যায়ের মাধ্যমে দোজকের আগুন সৃষ্টি করা হয়। হাদিসটা ইম্পর্টেন্ট খুব, এটার মাধ্যমে আমরা দোজকের আগুনকে শনাক্ত করতে পারবো। তাহলে এই হাদিসটা ইম্পর্টেন্ট, এই হাদিসটা বিস্তারিত ব্যাখ্যা করা হবে। আফটার বার্নিং ফর থাউজেন্ডস অফ ইয়ার্স দ্য ফায়ার অফ হেল বিকামস রেড, এটা মনে রাখতে হবে। প্রথমে ফায়ার অফ হেল হয় লাল, এগেইন আফটার বার্নিং ফর থাউজেন্ডস অফ ইয়ার্স ইট বিকামস হোয়াইট, তারপরে দোজকের আগুন হয় সাদা। দেন আফটার বার্নিং ফর থাউজেন্ডস অফ ইয়ার্স ইট বিকামস ডার্ক ব্ল্যাক অ্যান্ড রিমেইনস ইন দ্যাট স্টেট, এই ডার্ক ব্ল্যাক অবস্থাতেই থাকে। আমরা এখন বিভিন্ন অবজেক্টের উপরে আমরা জানি, ইউনিভার্স সম্বন্ধে মানুষের জ্ঞান অনেক অগ্রসর হয়েছে। বিভিন্ন রকমের অবজেক্ট সম্বন্ধে আমরা জানি, গবেষণা হয়েছে, আমরা জানি। এখন আমরা খুঁজে বের করব কোন জিনিসটা এই তিনটা পর্যায়ে অতিক্রম করে, এই জিনিসটা কি, কোন জিনিস, এটি আমরা এটা এখন আলোচনা করব। তাহলে প্রথম অংশ, পার্ট 1 অফ দ্য হাদিস। আফটার বার্নিং ফর থাউজেন্ডস অফ ইয়ার্স দ্য ফায়ার অফ হেল বিকামস রেড, লাল হওয়াকে আমরা এখন আলোচনা করব। কি জিনিসটা হাজার হাজার বছর জ্বলার পরে কোন জিনিসটা লাল হয়, হাজার হাজার বছর বলার পরে কোন জিনিসটা লাল হয়, এটা এখন এই হাদিসের 1 নম্বর খণ্ড আমরা আলোচনা করতেছি। একটা বড় ধরনের স্টার বা নক্ষত্রই ক্রমান্বয়ে দোজকে রূপান্তরিত হয়, বড় ধরনের দোজকের আগুনে রূপান্তরিত হয়। এটা দোজকের আগুন পয়দা করতে থাকে, তৈরি করতে থাকে বড় ধরনের নক্ষত্র। নক্ষত্র কি, নক্ষত্র কিভাবে তৈরি হয়েছে? মহাবিশ্বের সৃষ্টির শুরুতে বিগ ব্যাং এর সময় রেডিয়েশন টার্নড ইনটু ম্যাটার, শক্তি বিকিরণ পদার্থে রূপান্তরিত হয়েছিল। প্রথমত 100% হাইড্রোজেন তৈরি হয়েছিল। সিম্পলেস্ট ফর্ম অফ ম্যাটার হচ্ছে হাইড্রোজেন, একটা প্রোটন একটা নিউট্রন দিয়ে হাইড্রোজেন হয়ে যায়। প্রথমে 100% হাইড্রোজেন তৈরি হয়েছিল, পরে বিগ ব্যাংয়ের মধ্যেই, বিগ ব্যাংয়ের পরবর্তীতে বিগ ব্যাংয়ের ওই প্রিমোডিয়াল ফায়ার বলেই 25% হাইড্রোজেন হিলিয়ামে রূপান্তরিত হয়েছিল। তাহলে প্রথম বিগ ব্যাংয়ের পরে কী সৃষ্টি হলো? হাইড্রোজেন এবং হিলিয়াম, এই দুইটা জিনিস তৈরি হয়েছে। তাহলে হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম, এই হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম দিয়েই কিন্তু একটা নক্ষত্র সৃষ্টি হতে পারে। এই যে বিগ ব্যাংয়ের পরে বিপুল পরিমাণ হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম সৃষ্টি হয়েছিল এবং ইউনিভার্সটা সম্প্রসারিত হচ্ছিল। এই সম্প্রসারণশীল ইউনিভার্সের মধ্যে এই হাইড্রোজেন এবং হিলিয়ামের মিশ্রিত গ্যাসের মিশ্রণ বা ধোঁয়া, বিভিন্ন ধোঁয়ার মেঘে একত্রিত হয়েছিল। তাহলে বিগ ব্যাংয়ে উৎপন্ন ধোঁয়া বিভিন্ন ধোঁয়ার মেঘে একত্রিত হয়েছিল। এই ধোঁয়ার মেঘের মধ্যে ক্রমান্বয়ে আস্তে আস্তে ধোঁয়াগুলো জমাট বাইধা বিভিন্ন পয়েন্টে জমাট বাঁধছে গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে, এবং বিভিন্ন পয়েন্টে জমাট বেঁধে স্টার তৈরি হয়েছে। তাহলে সংক্ষেপে কি, বিগ ব্যাংয়ের পরে হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম তৈরি হয়েছিল। হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম এই সম্প্রসারণশীল মহাবিশ্বে বিভিন্ন ধোঁয়ার মেঘে একত্রিত হয়েছিল, বিশাল বিশাল ধোঁয়ার মেঘ, এই গ্যালাক্সির সমান। এই ধোঁয়ার মেঘের মধ্যে ইররেগুলারিটির কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে ধীরে ধীরে নক্ষত্রগুলো তৈরি হয়েছে।
তাহলে নক্ষত্র প্রাথমিকভাবে সৃষ্টি হয়েছিল হাইড্রোজেন এবং হিলিয়ামের মাধ্যমে। তাহলে হাইড্রোজেন হিলিয়ামের চাইতে হালকা, হাইড্রোজেন হালকা, এই জন্য হিলিয়াম নিচের দিকে গেছে এবং হাইড্রোজেন উপর দিকে গেছে। এখন এই যে নক্ষত্রের মধ্যে হিলিয়াম নিচে যাওয়া মানে এটা কেন্দ্রে চলে গেছে, কেন্দ্রে হিলিয়াম কেন্দ্রে জমা হয়েছে এবং হাইড্রোজেন একটা উপরে লেয়ার তৈরি করছে। এটি হলো প্রাথমিক নক্ষত্র সৃষ্টি হলো হিলিয়াম এবং হাইড্রোজেন দিয়ে। 25% হিলিয়াম 75% হাইড্রোজেন দিয়ে প্রাথমিকভাবে এই নক্ষত্রগুলা সৃষ্টি হয়েছে, প্রাথমিক নক্ষত্র। এই যে প্রাথমিক নক্ষত্র সৃষ্টি হইল, এই নক্ষত্র কি হলো, গ্র্যাভিটি কিন্তু সবসময় চেষ্টা করে এই নক্ষত্রকে সংকুচিত করার জন্য। গ্র্যাভিটির কাজই হলো সংকুচিত করা, তাই না ছোট করতে চায়। তো গ্র্যাভিটি যখন এটার ক্রমান্বয়ে গ্র্যাভিটি এটাকে ছোট করতে চায়, গ্র্যাভিটির আকর্ষণে এটার মধ্যে প্রচণ্ড রকমের প্রেশার ক্রিয়েট হয়। প্রেশার কোথায়? এই কেন্দ্রে, সেন্টারের দিকে প্রেশার ক্রিয়েট হচ্ছে, গ্র্যাভিটিকে টানতেছে, মাধ্যাকর্ষণ বল থেকে টানতেছে, যার ফলে এটার মধ্যে প্রেশার ক্রিয়েট হচ্ছে কোথায়? কেন্দ্রে বা কেন্দ্রীয় এলাকায়। কেন্দ্রে এবং কেন্দ্রীয় এলাকায় প্রেশার ক্রিয়েট হচ্ছে। এই প্রেশার যখন ক্রিয়েট হচ্ছে তখন এই তাপ তৈরি হচ্ছে, বিপুল পরিমাণ টেম্পারেচার বেড়ে যাচ্ছে, বিপুল পরিমাণ তাপ তৈরি হচ্ছে এখানে। এই প্রেশার আর এই তাপের কারণে, প্রেশার এবং তাপের কারণে একসময় হাইড্রোজেনের মধ্যে, এই হাইড্রোজেন যে আছে আশেপাশে এবং ভিতরেও কিছু কিছু থাকতে পারে, এই হাইড্রোজেনের মধ্যে ফিউশন রিয়াকশন শুরু হয়। ফিউশন রিয়াকশন, এই যে ফিউশন, নিউক্লিয়ার ফিউশন শুরু হয়। ফিউশন কি? যেখানে দুইটা পরমাণু মিলে একটা পরমাণু সৃষ্টি হয়, ফিউশন, নিউক্লিয়ার ফিউশন। এখানে দেখেন এই যে ডিউটেরিয়াম কিন্তু হাইড্রোজেনেরই একটা আইসোটোপ। তারপরে এই যে টাইট্রিয়াম, এটাও কিন্তু হাইড্রোজেনের একটা আইসোটোপ, মানে আপনার ধরে নেন একটা হাইড্রোজেনই আর কি। দুইটা হাইড্রোজেন মিলা এখানে ভাঙে যায়, এখানে মিলে গেল, মিলা এই যে হিলিয়াম তৈরি করলো। এখানে হিলিয়ামের মধ্যে প্রোটন ইলেকট্রনের সংখ্যা বেশি, হাইড্রোজেনের মধ্যে একটা প্রোটন একটা ইলেকট্রন ছিল, কিন্তু এর মধ্যে কিন্তু প্রোটন ইলেকট্রন নিউট্রন এগুলা বেশি। তাই এইগুলা দুইটা মিলা একটা হিলিয়াম তৈরি করলো এবং আরও কিছু তৈরি করলো, কিছু এনার্জি তৈরি করলো, কিছু নিউট্রন তৈরি করলো। যাই হোক, মূলত তাহলে হাইড্রোজেন এটাকে ক্রমান্বয়ে হিলিয়াম তৈরি করতে থাকে এই ফিউশনের মাধ্যমে। যখন এই ফিউশনের কারণে প্রেশার হচ্ছে, প্রেশার গ্র্যাভিটির কারণে প্রেশার ক্রিয়েট হচ্ছে সেন্টারে, প্রেশারের কারণে হিট তৈরি হচ্ছে, প্রেশার অ্যান্ড হিটের কারণে ফিউশন রিয়াকশান হচ্ছে, ফিউশন রিয়াকশানের কারণে বেশি বেশি হিলিয়াম তৈরি হচ্ছে। তা হিলিয়াম তৈরি হলে কী হবে? এখান থেকেও যদি হিলিয়াম তৈরি হয়, হিলিয়াম হলেও ভারী, এ তো আর উপরের দিকে যাবে না, এসে এর সাথে মিলবে, হিলিয়াম তৈরি হবে। আর এখানেও যদি হিলিয়াম তৈরি হয়, এখানে এসে মিলবে, এখানেও হিলিয়াম তৈরি, তাহলে হিলিয়ামের কোডটা আস্তে আস্তে বড় হইতে থাকবে। হিলিয়ামের কোডটা আস্তে আস্তে কী হবে? এই যে বড় হচ্ছে, দেখেন বড় হইতে থাকবে, কারণ নিউক্লিয়ার ফিউশনের কারণে বেশি বেশি হিলিয়াম তৈরি হচ্ছে এবং হিলিয়াম কোরটা বড় হচ্ছে, হিলিয়াম কোর বড় হচ্ছে। তাই হিলিয়াম কোর যখন বড় হচ্ছে, তাহলে কেন্দ্র কিন্তু অনেক দূরে চলে যাচ্ছে। কেন্দ্র সারফেসের চেয়ে কেন্দ্র এখন অনেক দূরে, এবং দূরে না ঠিক, মানে হিলিয়াম সারফেসের থেকে কেন্দ্র অনেক দূরে। যে প্রেশার এবং হিট তৈরি হয়েছিল, তাতে অ্যাটমের মধ্যে ফিউশন সম্ভব ছিল। এই যে গ্র্যাভিটির কারণে যে প্রেশার এবং হিট তৈরি হয়েছিল, তাতে হাইড্রোজেন অ্যাটমের মধ্যে, আমি আবার বলি, গ্র্যাভিটেশনাল পুলের যে প্রেশার এবং হিটের কারণে এই হাইড্রোজেনের মধ্যে নিউক্লিয়ার ফিউশন তৈরি হয়েছিল, সেটা হাইড্রোজেনের মধ্যেই শুধু সম্ভব। হিলিয়াম নিউক্লিয়াকে ফিউজ করার মতন প্রেশার অ্যান্ড হিট কিন্তু তৈরি হয় নাই। তাহলে কি হলো? যখন হাইড্রোজেন দূরে চলে গেল, কেন্দ্রের কাছের থেকে অনেক দূরে চলে গেল, তখন ভিতরে নিউক্লিয়ার ফিউশন বন্ধ হয়ে যায়। কারণ এই প্রেশার অ্যান্ড হিটে শুধুমাত্র হাইড্রোজেনকে ফিউজ করে হিলিয়াম তৈরি করা সম্ভব ছিল। এই প্রেশার অ্যান্ড হিটে হিলিয়ামকে ফিউজ করা সম্ভব না। হিলিয়ামকে ফিউজ করে যদি আরও ভারীতম পদার্থ সৃষ্টি করতে হয়, তাহলে আরও বেশি প্রেশার এবং হিট দরকার। সেটা তো এখানে ছিল না, এখানে ছিল শুধু হাইড্রোজেনকে ফিউজ করে
হাইড্রোজেনের মধ্যে ফিউশন ক্রিয়েট করে হিলিয়াম তৈরি করার মতো না, প্রেশার অ্যান্ড হিট ছিল। তো এখন কি হলো, যখন এই হিলিয়াম কোর অনেক বড় হয়ে যায় তখন ভিতরের নিউক্লিয়ার ফিউশন বন্ধ হয়ে যায়। যখন নিউক্লিয়ার ফিউশন বন্ধ হয়ে যায় তখন তাপ উৎপাদন কমে যায়, মানে থাকে না, তাপ উৎপাদন হচ্ছে না এখন আর। ওই প্রেশারের জন্য যে একটু হিট হবে ওইটুকুই থাকবে, কিন্তু ফিউশনের কারণে যে বিপুল পরিমাণ আণবিক বিস্ফোরণের কারণে যে বিপুল পরিমাণ তাপ সৃষ্টি হচ্ছিল এটা, সেই তাপ আর সৃষ্টি হয় না। যখন তাপ সৃষ্টি হওয়া বন্ধ হয়ে গেল তখন কি হয়, এটা ঠান্ডা হইতে থাকে হিলিয়াম কোর, এবং ঠান্ডা হইয়া এবং গ্র্যাভিটির কারণে এটা ছোট হইতে হওয়ার টেন্ডেন্সি ক্রিয়েট হয়, ছোট হইতে চেষ্টা করে। এখানে এই যে বিজ্ঞান বইতে একটু পড়ে শোনাই, আমার বক্তৃতাটা অনেক সময় বেশি ডুপ্লিকেশন হয়ে যায়, ঠিক মতন বলতে পারি না, এখানে পড়ে শোনাই। অ্যাট ফার্স্ট হাইড্রোজেন বার্নস ইন এ শেল, এই যে শেল, রেদার লাইক অ্যান এগ শেল, এই ডিমের কুসুমের মতন এগ শেল, সারাউন্ডিং দ্য কোর অফ হিলিয়াম, এই যে হিলিয়াম কোরের চারদিকে, left behind by the main sequence burning stage. The shell of burning hydrogen dumps its ashes, ashes বলতে এখানে হিলিয়াম আর কি, নতুন উৎপাদিত হিলিয়াম, on this core, building it up progressively with supplies of more and more helium, আরো বেশি বেশি হিলিয়াম দিতে থাকে। But the core with no energy source of its own cannot grow independently. এই যে কোর অফ উইথ নো এনার্জি সোর্স অফ ইটস ওন, মানে যে প্রেশার ছিল তার মধ্যে, যে প্রেশার অ্যান্ড হিটের কারণে যে টুক প্রেশার অ্যান্ড হিট ছিল সেটার দিয়ে হিলিয়ামকে হিলিয়ামের মধ্যে ফিউশন ক্রিয়েট করা সম্ভব না, যার ফলে এর কোনো নিজস্ব এনার্জি সোর্স নাই, হিলিয়ামের নিজস্ব এনার্জি সোর্স নাই। তার এনার্জি সোর্স ছিল হাইড্রোজেনের ফিউশন, সেটা এখন হচ্ছে না, সো তার এনার্জি সোর্স নাই। হোয়েন ইট রিচেস, মানে এই হিলিয়াম কোর, টু এ ক্রিটিক্যাল মাস, এটা হিলিয়াম কোর একটা ক্রিটিক্যাল মাসে পৌঁছাইলে দ্য সেন্টার কলাপসেস অ্যান্ড দ্য আউটার লেয়ার অফ দ্য স্টার এক্সপান্ডস, স্ট্রেচিং আউট ইনটু দ্য স্পেস, গ্রোয়িং ইন সাইজ ইন হান্ড্রেডস ফুল। তাহলে কি হয়, কোর কলাপস করে এরকম, এই যে কোর কলাপস করে যখন এই হিলিয়াম কোরটা একটা ক্রিটিক্যাল মাসে পৌঁছানোর পরেই তার নিজের তো এনার্জি সোর্স নাই, তার উপরে আবার গ্র্যাভিটেশনাল পুল আছে, যার ফলে হিলিয়াম কোরটা কলাপস করতেছে, হিলিয়াম কোরটা কলাপস করে। হিলিয়াম কোর যখন কলাপস করে তখন হাইড্রোজেন কি করবে, আবার ফুলে ওঠে, আবার দূরে সরে যায়, ফুলে উঠতে থাকে, হিউজ গ্যাস ব্যাগের মতন ফুলে উঠলো, স্টারের কাম ছাড়া। তাহলে হিলিয়াম কোর কলাপস করলো, হাইড্রোজেন কোর ফুলে উঠলো। এই স্টেজে এই জিনিসটাকে বলে, স্টার যখন এই পর্যায়ে বলে পৌঁছায় তখন এটাকে বলে হয় রেড জায়ান্ট। এটা ছবি তোলা যায়, স্পেসে অনেক রেড জায়ান্ট দেখা যায়, অ্যাস্ট্রোনমাররা বড় বড় দূরবীন দিয়ে ছবি তুলছে, এগুলোকে রেড জায়ান্ট বলে, কারণ এগুলো লাল দেখা যায়, লাল, এই যে বাইরে দিয়ে এগুলো হাইড্রোজেন আর ভিতরে হিলিয়াম কোর। তাইলে হাদিসের 1 নম্বর অংশে আমি পাইলাম, আফটার বার্নিং ফর থাউজেন্ডস অফ ইয়ার্স দ্য ফায়ার অফ হেল বিকামস রেড, মানে এইখানে হাদিসে বলছে রেড, আমরাও একে বলি রেড। আর জায়ান্ট বলি এই জন্য কারণ এ অনেক ফুলে ওঠে, হাইড্রোজেন কোর অনেক বড় ফুলে ওঠে, এই জন্য আমরা একে জায়ান্ট বলতেছি, আসলে এটা রেড, রেড জায়ান্ট। রেড জায়ান্ট এখন একটা নাম হয়ে গেছে, এটা দিয়ে বললে আকাশে যে প্রচুর রেড জায়ান্টস আছে এগুলো দূরবীন দিয়ে দেখা যায়, এবং বৈজ্ঞানিকরা ওইটা বুঝে যে হ্যাঁ রেড জায়ান্ট বলতে এই স্টেজকে বোঝাচ্ছে, স্টেজ 1। এটা স্টেলার এভলিউশনের স্টেজ 1, স্টেজ 1-এ একটা স্টার রেড জায়ান্ট স্টেজে বসায়। এই যে মনে করেন আমাদের সূর্যতে প্রতি সেকেন্ডে 600 মিলিয়ন টন হাইড্রোজেন রূপান্তরিত হয়ে হিলিয়াম তৈরি করতেছে এবং এনার্জি এবং অন্য রেডিয়েশন তৈরি করতেছে, প্রতি সেকেন্ডে 600 মিলিয়ন টন। এইভাবে যে প্রতি সেকেন্ডে 600 মিলিয়ন টন করে হাইড্রোজেন খরচা করে, সে আরও 5 বিলিয়ন বছর টিকবে। সূর্যটা সৃষ্টি হয়েছে প্রায় 5 বিলিয়ন বছর আগে, এটা আরও টিকবে 5 বিলিয়ন বছর পর্যন্ত টিকবে, এই অবস্থায় টিকবে, এই সূর্যের যেরকম আছে এই অবস্থায় টিকবে। তারপরে এটা রেড জায়ান্ট হয়ে যাবে। রেড জায়ান্ট হয়ে গেলে কি হবে, এর যে হাইড্রোজেন লেয়ার, এটা চিকন পাতলা হাইড্রোজেন লেয়ার ফুলে উঠবে, এরকম ফুলে বড় হয়ে যাবে, আর ভিতরের হিলিয়াম কোর ছোট হয়ে যাবে। তখন এই যে হাইড্রোজেন, সূর্য দেখা যাবে পৃথিবী টাচ করে ফেলছে, সূর্যের আউটসাইডটা পৃথিবীর টাচ করে ফেলবে বা পৃথিবী পার হয়ে যেতে পারে। তাইলে এই যে এই সূর্য আরও 5 বিলিয়ন 5,000 কোটি বছর পরে রেড জায়ান্ট স্টেটে পৌঁছাবে।
সূর্য এতদিন পরে পৌঁছাইলেও আকাশে অনেক রেড জায়ান্ট দেখা যায়। তাহলে হাদিসের প্রথম অংশ আমরা পাইলাম। তাহলে দ্বিতীয় অংশ পার্ট 2 অফ দ্য হাদিস। তাহলে খালি রেড হইলে তো হবে না, এরপরে হইতে হবে সাদা। সাদা জিনিসটা কোনটা? একই জিনিসের সাদা হইতে হবে। প্রথমে হাজার হাজার বছর জ্বালালে সেটা হয় লাল। এখন দ্বিতীয় অংশে কি, হাদিসের দ্বিতীয় অংশে কি বলছে? এগেইন আফটার বার্নিং ফর থাউজেন্ডস অফ ইয়ার্স ইট বিকামস হোয়াইট, সাদা হয়। তাহলে রেড জায়ান্ট হাজার হাজার বছর জ্বলার পর এটা সাদা হয় কি না আমরা এখন দেখব। রেড জায়ান্টে কি হয়? এই যে হিলিয়াম, বাইরে হাইড্রোজেন ফুলে উঠছে, আর এই যে হিলিয়াম ক্রমান্বয়ে ছোট হইতে থাকে মাধ্যাকর্ষণ শক্তির আকর্ষণে। ছোট হইতে 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 এটার কোরের মধ্যে প্রেশার ক্রিয়েট হইতে থাকে এবং টেম্পারেচার বাড়তে থাকে। এই প্রেশার অ্যান্ড টেম্পারেচার বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে আসে যখন হিলিয়ামের মধ্যে ফিউশন রিয়াকশন শুরু হয়। হিলিয়ামের মধ্যে ফিউশন রিয়াকশনের সৃষ্টি হওয়ার পরে আরও ভারী পদার্থ সৃষ্টি হয়, মূলত কার্বন এবং অক্সিজেন। তাহলে হিলিয়ামের ভিতরে কার্বন এবং অক্সিজেন তৈরি হচ্ছে। কার্বন এবং অক্সিজেন যেহেতু হিলিয়ামের চাইতে ভারী, সেহেতু এটা আবার হিলিয়ামের নিচে যায় জমা হয়। নিচে জমা হওয়া মানে এই নক্ষত্রের ক্ষেত্রে কোরে জমা হওয়া, এই কোরে যায় জমা হয়। তাহলে হিলিয়াম ফিউশন হয়। এই হিলিয়ামের ফিউশনের কারণে কি তৈরি হচ্ছে? কার্বন এবং অক্সিজেন। এবং এরা কার্বন এবং অক্সিজেন জমা হয়ে মূলত নতুন একটা কোর তৈরি করতেছে, কার্বন এবং অক্সিজেনের কোর তৈরি হচ্ছে। এবং একই হিসাবভাবে যেভাবে আমি বলছি, এইটাও আস্তে আস্তে বড় হইতে থাকে। এই নতুন কোর কার্বন এবং অক্সিজেনের কোরও বড় হইতে থাকে। তাহলে এই তো চলতেই থাকবে, এটা চলতেই থাকবে। এই যে দেখেন, দ্য ইগনিশন অফ হিলিয়াম ইজ অনলি দ্য ফার্স্ট ইন এ হোল সিরিজ অফ স্টেজেস। যে হিলিয়ামে যে নিউক্লিয়ার ফিউশন শুরু হলো, এটা একটা সিরিজের প্রথম, in which more complex nuclei successively burned. As each nuclear fuel is burnt out and exhausted in the center, collapse of the inner core sets in again. Collapse continues until the temperature is high enough for the ashes of the previous burning stage to ignite. Helium burns to carbon and oxygen. যেটা আলোচনা করলাম, কার্বন অ্যান্ড অক্সিজেন বার্নস টু সিলিকন, সিলিকন মানে বালি আর কি, সিলিকন বার্নস টু আয়রন, সিলিকন থেকে আয়রন তৈরি হয়। তাহলে এই একটার পর একটা তৈরি হয় এবং কেন্দ্রে জমা হইতে থাকে। এই জিনিসটা যে এরকম এই দেখেন, এই যে বাইরে পড়তেছে হাইড্রোজেন, তারপরে হিলিয়াম এবং কার্বন, তারপরে লেয়ারে দেখবেন কার্বন, অক্সিজেন, সোডিয়াম, নিয়ন, ম্যাগনেশিয়াম, তারপরে যায় নিয়ন, অক্সিজেন, ম্যাগনেশিয়াম, তারপরে লেয়ারে যায় বলতেছে অক্সিজেন, সিলিকন, সালফার, ফসফরাস, তারপরে বলতেছে সিলিকন, আয়রন, নিকেল, তারপরে সেন্টারে যায় আয়রন পর্যন্ত তৈরি হয় একটা স্টারে। ফিউশনের মাধ্যমে আয়রন পর্যন্ত তৈরি হয়। আয়রন তৈরি হওয়ার পরে নতুন পদার্থ আর সৃষ্টি হইতে পারে না, কারণ আয়রনের চাইতে ভারী পদার্থ যেগুলা, সেগুলো হলো রেডিও অ্যাক্টিভ। একলাই স্প্লিটিং হয়ে যায়, ফিশন হয়। যেমন রেডিয়াম থেকে অলওয়েজ বিকিরণ হয়। কেন? এর থেকে ক্রমান্বয়ে সব সময় কিছু কিছু ইলেকট্রন বেড়ে যেতে থাকে। তাহলে এই যে রেডিও অ্যাক্টিভ পদার্থ একদিকে স্টার সংকুচিত হচ্ছে, অন্যদিকে আবার রেডিও অ্যাক্টিভ পদার্থ তৈরি হচ্ছে, এটা সম্ভব না, এটা দ্বৈত ব্যাপার হয়ে যায়। এই জন্য যখন আয়রন হইলো, আয়রনের চেয়ে ভারী পদার্থ যেটা রেডিও অ্যাক্টিভ, সেটা আর তৈরি হয় না এখানে। যদি রেডিও অ্যাক্টিভ পদার্থ বিপুল পরিমাণে তৈরি হয়ে যায়, তাহলে কি হবে? বিপুল পরিমাণ ফিশনের কারণে এই স্টার, এই নক্ষত্র বিস্ফোরণ হইতে পারে। তাহলে নক্ষত্র নিজেকে রক্ষা করার জন্যই ভিতরে আর তাপ উৎপাদন করে না, ফিউশনও করে না। ফিউশন করে আরও হেভিয়ার এলিমেন্ট, রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট সে তৈরি করে না, কারণ সে জানে যে এরপরে যদি তৈরি করে তাহলে সেটা হবে রেডিও অ্যাক্টিভ, এবং সেটা বেশি রকম তৈরি হয়ে গেলে সে বুম করে পুরো স্টারকে ধ্বংস করে দিবে। স্টারকে নিজেকে বাঁচানোর জন্য, বিজ্ঞানের বইতে লেখা, স্টার নিজেকে বাঁচানোর জন্য আর নতুন পদার্থ সৃষ্টি করে না। আর স্টারের কোথায় বুদ্ধি কীভাবে বোঝে, এইটা আল্লাহ জানে। তো যাই হোক, এই আয়রন ফিউশনের মাধ্যমে লাস্টলি ক্রিয়েট হইল। যদি বেশি রকম, যদি খুব বড় স্টারে কিন্তু হেভিয়ার এলিমেন্ট তৈরি হইতে পারে, এবং বড় স্টারে হেভিয়ার এলিমেন্ট তৈরি হয়ে যাওয়ার কারণে এই স্টার বিস্ফোরিত হয়, যেগুলোকে সুপারনোভা এক্সপ্লোশন বলা হয়। এটা আসতেছে পরে। What holds the sequence of burning to even complex nuclei at the point when iron is being forced in the center of a massive star with surrounding shells of silicon, oxygen, carbon, helium and hydrogen? The end of the road is near. When the iron core collapses, there is no hope of a new reaction stepping in to save the star.
for it is not possible to fuse iron into more complex elements such as uranium and release energy at the same time. Indeed, elements much more complex than iron have a tendency to undergo fission, splitting apart spontaneously into less complex elements. তাহলে ফিউশন হয়, এই জন্য এটার মধ্যে ফিউশন বন্ধ হয়ে যায়। তারপরে কি হয়, দ্য অবজেক্ট গ্র্যাজুয়ালি কুল। এখন যেহেতু আয়রনের মধ্যে আর কোনো ফিউশন হচ্ছে না, আয়রন কি হবে, ক্রমান্বয়ে ঠান্ডা হতে থাকবে, নিজস্ব কোনো তাপের সোর্স নাই। যেহেতু তাপের সোর্স নেই, এটা ঠান্ডা হতে থাকবে, একদিকে ঠান্ডা হতে থাকবে, অন্যদিকে গ্র্যাভিটেশনাল ফোর্স এটাকে ছোট করতে থাকবে, কন্ট্রাক্ট করতে থাকবে, স্কুইজিং, আরও স্কুইজ করতে থাকবে, আরও ছোট করতে থাকবে। গ্র্যাভিটির কিন্তু অনেক পাওয়ার, এ ছোট করার কোনো ইয়ে নাই, সীমা নাই, পয়েন্টে নিয়ে যেতে পারে। দ্য অবজেক্ট গ্র্যাজুয়ালি কুলস অ্যান্ড সিঙ্কস ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্স। ঠান্ডা হয় এবং সিঙ্ক করে, কিসের জন্য, গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে। ইভেনচুয়ালি ইট স্কুইজ টু সাচ ডেন্সিটি দ্যাট এ গ্লাস অফ মেটাল উড ওয়ে সেভারাল টনস। এক গ্লাস পদার্থের ওজন কয়েক টন হইতে পারে, এত সংকুচিত করে ফেলে পদার্থকে। অ্যাট এ সার্টেন স্টেজ অফ কন্ট্রাকশন দ্য ইলেকট্রন এক্সার্ট এ স্পেশাল কাইন্ড অফ প্রেশার। এখন তো তাপ তৈরি হইতেছে না, এখন বাঁচাবে কে, ইলেকট্রন এক ধরনের ফোর্স প্রেশার ক্রিয়েট করে। এই প্রেশারটা কি, এক্সক্লুশন প্রিন্সিপাল রিপালশন বিটুইন দ্য ইলেকট্রনস ইন দ্য ম্যাটার। এটা অ্যাস্ট্রোফিজিক্সের ব্যাপার, এত বোঝার কারণ নেই, মানে মোটামুটি বোঝা যাচ্ছে যে এক্সক্লুশন প্রিন্সিপাল রিপালশন বিটুইন দ্য ইলেকট্রনস ইন দ্য ম্যাটার। ইলেকট্রন কি করতে চায়, ইলেকট্রনকে প্রোটনের সাথে মিশাইয়া নিউট্রন বানায় ফেলতে চায়। এখন ইলেকট্রনও তো একটা অস্তিত্ব আছে, সবাই তার নিজের অস্তিত্ব রক্ষা করতে চায়, সে তখন নিজের অস্তিত্ব রক্ষার জন্য একটা প্রেশার ক্রিয়েট করে, সেটাকেই বলতেছে এই স্পেশাল কাইন্ড অফ প্রেশার। এই প্রেশার দিয়া, এই প্রেশারের কারণে সে আর ছোট হয় না, মানে এমন ছোট করছে যে এক গ্লাসের ওজন হবে কয়েক টন। এখন সেই ছোটোর পরে ইলেকট্রন প্রেশার ক্রিয়েট করে আর ছোট হতে দেয় না। অ্যাজ দে বিকাম ডিজেনারেটেড দ্য প্রেশার ব্যালেন্সেস দ্য স্টার এগেনস্ট দ্য গ্র্যাভিটি। গ্র্যাভিটির এগেনস্টে স্টারকে টিকা রাখে। সো ফার দ্য স্টার রিমেন্স বিলো এ ক্রিটিক্যাল মাস, দ্য ইলেকট্রন প্রেশার ক্যান সেভ দ্য স্টার ফ্রম ফার্দার কলাপস। এ স্টার অ্যাট দিস স্টেজ ক্যান কুল উইদাউট কলাপসিং। সংকুচিত হচ্ছে না কিন্তু ঠান্ডা হচ্ছে। দিজ আর কল্ড হোয়াইট ডর্ফস। এইগুলাকে হোয়াইট ডর্ফস বলা হয়। হোয়াইট ডর্ফস কেন বলে, এগুলা আগে হোয়াইট ডর্ফ দেখায়নি। এই যে হোয়াইট ডর্ফস, এই হোয়াইট ডর্ফস মানে এটা এমন সংকুচিত হয়ে গেছে যে এটার ইলেকট্রন প্রেশার এটাকে ধরে রাখছে কোনো মতে, গ্র্যাভিটিকে আর এটা সংকুচিত করতে দিচ্ছে না। কিন্তু গ্র্যাভিটি যদিও এটাকে সংকুচিত করতে পারতেছে না, কিন্তু যদি এটার ভর আরও বেশি হইতো তাহলে পারতো, স্টারটার ভর যদি আরও বেশি হইতো তাহলে পারতো। কিন্তু ভর একটা নির্দিষ্ট পরিমাণ ভর আছে, সেই নির্দিষ্ট পরিমাণ ভরের কারণে নির্দিষ্ট পরিমাণের গ্র্যাভিটি আছে, সেই নির্দিষ্ট পরিমাণ গ্র্যাভিটি আর এটাকে সংকোচন করতে পারতেছে না। কেন, স্পেশাল কাইন্ড অফ প্রেশার যেটা ক্রিয়েট করছে কে, ইলেকট্রন প্রেশার ক্রিয়েট করে এটাকে বাঁচায় রাখছে। এখন এই যে হোয়াইট ড্রপটা টিকে আছে এবং এটা ঠান্ডা হয়, কলাপস না করেই ঠান্ডা হয়। যাই হোক, এটার ক্যারেক্টার যাই হোক, এটা এখন হোয়াইট ডর্ফ কেন নাম? হোয়াইট ডর্ফ নাম কারণ হলো এটা তো অত্যাধিক সংকুচিত একটা বস্তুপিণ্ড, লোহা কেন্দ্রের লোহা সংকুচিত হয়ে গেছে, সংকুচিত হয়ে একটা অন্য জিনিস হয়ে গেছে, যায় এটা 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 একটা মানে ডেড স্টেলার স্টাম্পের মতন একটা হয়ে গেছে। এটার সারফেসে বস্তু অত্যাধিক সংকুচিত হয়ে যায় এবং এটার কেন্দ্রে যদিও ফিউশন হচ্ছে না আর, কিন্তু এটার সারফেসে নিউক্লিয়ার ফিউশন হয়। বিভিন্ন রকমের যে পদার্থ সারফেসে আছে, এই সারফেসের এই পদার্থ সিরিজ অফ নিউক্লিয়ার ফিউশন হইতে থাকে, যার ফলে এই সারফেসে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয়। এই শক্তি উৎপাদন করার কারণে এটা জল করে জ্বলতে থাকে, এই জন্যই এইগুলোকে হোয়াইট ডর্ফ বলা হয়। এই হোয়াইট ডর্ফ কী করে, ভিতরে ফিউশন হচ্ছে না, কিন্তু এটার সারফেস এরিয়া বা নিকটবর্তী এলাকা যেহেতু অত্যাধিক শক্তিশালী গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে, এটার অত্যাধিক শক্তিশালী গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে সারফেসের এলাকায় যেসব গ্যাসিয়াস ম্যাটেরিয়াল আছে, যেটা লেয়ার্স অফ গ্যাসিয়াস ম্যাটার, এই লেয়ার্স অফ গ্যাসিয়াস ম্যাটারে ফিউশন রিয়াকশন হয়, সিরিজ অফ ফিউশন রিয়াকশন হইতে থাকে, যার ফলে এটা বিপুল পরিমাণ তাপ উৎপন্ন করে সারফেসের ফিউশনে।
এবং এই জন্য এটা জল জল করে জ্বলতে থাকে, এই জন্য এটাকে দেখা যায় সাদা, এটাকে এই জন্য হোয়াইট ডর্ফ বলা হয়। হোয়াইট ডর্ফ তাহলে লাল লাল ওই লাল রেড জায়েন্টটাই কিন্তু এক সময় আস্তে আস্তে হাজার হাজার বছর জ্বলার পরে হোয়াইট ডর্ফ স্টেজে আসলো। হাদিসের দ্বিতীয় অংশেও তাই বলা হয়েছে, এগেইন আফটার বার্নিং ফর থাউজেন্ডস অফ ইয়ার্স ইট বিকামস হোয়াইট। তাহলে এই হোয়াইট ডর্ফ মানে বামুন, বামুন মানে এটা তো সংকুচিত হয়ে গেছে এই জন্য বামুন বলে, আসলে জিনিসটা হলো হোয়াইট। তাহলে হাদিস অনুযায়ী হোয়াইট হোয়াইট ডর্ফ বামুন, বামুন মানে বামুন আর কি, যে বামুন আছে না মানুষ, মানুষের মধ্যে ছোট, ডর্ফ হোয়াইট। তাহলে আসল জিনিস হলে সে হোয়াইট হয়, লাল থেকে সাদা হইলো। হাদিসেও তাই বলতেছে, এগেইন আফটার বার্নিং ফর থাউজেন্ডস অফ ইয়ার ইট বিকামস হোয়াইট। তারপরে এরপরে হাদিস কি বলতেছে, এরপরে স্টেজে আমরা দেখতেছি পার্ট 3 অফ দ্য হাদিস, এটা কি বলতেছে পার্ট 3 অফ দ্য হাদিস, দেন আফটার বার্নিং ফর থাউজেন্ডস অফ ইয়ার্স ইট বিকামস ডার্ক ব্ল্যাক অ্যান্ড রিমেইনস ইন অ্যাট দ্যাট স্টেজ। তাহলে লাস্ট স্টেজে যায় কি হলো, এটা ডার্ক ব্ল্যাক হয়ে যায়। কিভাবে হয়? The white dwarf cools off in the space and becomes steadily fainter and fainter as they slowly freeze. Eventually, they are completely dead stellar stubs. In atoms, electrons and protons are crushed together even more than they are in the white dwarf. মানে ইলেকট্রন প্রোটন ক্রাশিং হয়ে যায়, মিলে যায়। ইলেকট্রন প্রোটন ক্রাশ হলে হলো নিউট্রন, কোথায় না, দে বাইন্ড টুগেদার ফর্মিং নিউট্রনস, এই যে নিউট্রন হয়ে যায়, ইলেকট্রন প্রোটন বাইন্ড করে নিউট্রন হয়ে যায়, আর কিছু নিউট্রন তো আগেই ছিল। তারপরে নিউট্রনস এক্সার্ট দেয়ার ওন নিউট্রন ডিজেনারেসি প্রেশার, এটা ওই ইলেকট্রন যে প্রেশার দিছিল সেই রকমই এক ধরনের প্রেশার, নিউট্রন যে ডিজেনারেসি প্রেশার। নিউট্রনেরও ইচ্ছা হয় তার অস্তিত্ব টিকায় রাখার জন্য, ইলেকট্রন প্রোটনের তো আর অস্তিত্বই নাই, আলটিমেটলি যায় এখন নিউটনে যায় ঠেকাইছে, আর গ্র্যাভিটিকে আর সংকুচিত করতে দিচ্ছে না, টিকে আছে। গ্র্যাভিটি সংকুচিত করতে করতে কিন্তু পয়েন্টে নিয়ে যায়, গ্র্যাভিটি অনেক পাওয়ারফুল। তা এখন সে কী করলো, নিউটন ডিজেনারেশন দিয়ে সে আর ছোট হইল না, হুইচ ইজ ইভেন মোর পাওয়ারফুল দ্যান ইলেকট্রনস। ইট ইজ অ্যাবল টু সাপোর্ট এ স্টার আপ টু 3 সোলার মাসেস। সূর্যের 3 গুণ বড় যদি নক্ষত্র যদি ক্রমান্বয়ে এই স্টেজে পৌঁছায় তাহলে সেটাকে ধরে রাখতে পারে ইলেকট্রন প্রেশার। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, হোয়াইট ডর্ফে যায় যে আটকে ছিল ইলেকট্রন প্রেশারের কারণে, এখানে যদি সূর্যের 1.5 গুণ বেশি হয় তাহলে আটকাইতে পারে। হোয়াইট ড্রফের ইলেকট্রন প্রেশার 1.5 গুণ বড়, সূর্যের চেয়ে 1.5 গুণ বড় নক্ষত্রকে ধরে রাখতে পারে। আমি আবার বলি, সূর্যের চেয়ে 1.5 গুণ বড় নক্ষত্র যদি হয়, 1.5 গুণ পর্যন্ত হইলে ইলেকট্রন প্রেশার এই ফার্দার কলাপসিং থেকে নক্ষত্রকে বাঁচাইতে পারে। এই যে 1.5 গুণ, এটাকে বলে চন্দ্রশেখরস লিমিট। এই ভারতের বৈজ্ঞানিক উনি এটা আবিষ্কার করছেন, চন্দ্রশেখরস লিমিট। 1.5 গুণ পর্যন্ত আটকাইতে পারে। এখন কোনো একটা হোয়াইট ডর্ফ এটার হয়তো ভর আরও বাড়ছে কোনো কারণে, বাইরের থেকে ম্যাটার আসছে বা অন্য বা অরিজিনালি ছিল, বাড়তে বাড়তে 2.5 গুণ হইতে পারে, 2 গুণ হইতে পারে, সূর্যের 2 গুণ। এইখানে যায় যদি বাড়েও তাহলে আরও সংকুচিত হবে। হোয়াইট ডর্ফটা 1.5 গুণের কম হইলে হোয়াইট ডর্ফে যায় আটকায় থাকবে। যদি 1.5 গুণের বেশি হয়, চন্দ্রশেখরস লিমিট, মনে করলাম সূর্যের যেতে 2টা সূর্যের সমান, সে কি করবে, আরও সংকুচিত হবে। সংকুচিত হয়ে 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 এসে এই নিউট্রন স্টারে যায় ঠেকবে, নিউটন স্টারে যায় ঠেকবে, দ্য নিউটন স্টার। এটা ঠেকবে কোথায়? এই নিউটন স্টারে কে ঠেকাবে? এই নিউটন ডিজেনারেসি প্রেশার। কোথায় নিউটন ডিজেনারেসি প্রেশার? এই যে নিউটন ডিজেনারেসি প্রেশার ঠেকাবে এটাকে। তাহলে 3 গুণ পর্যন্ত যদি নক্ষত্র হয়, সে ওইখানে যায় আটকায় থাকবে। কোনখানে যায়? এই নিউটন স্টারে যায়, নিউটন স্টারের পর্যায়ে যায় ঠেকে থাকবে। এই নিউটন স্টারের মধ্যে আছে খালি নিউট্রন, মানে এটা অ্যান্টি ম্যাটার আর কি, পুরা স্টারটাই বলতে গেলে অ্যান্টি ম্যাটার, ছোট হয়ে গেছে, খুব ছোট। যদি এই নিউটন স্টার উইথ দ্য মাস অফ দ্য সান, সূর্যের সমান একটা নিউটন স্টার, সূর্যের সমান একটা নিউটন স্টারের সাইজ কী হবে? এই ম্যানহাটানের সমান হবে। ম্যানহাটান মানে মনে করেন মিরপুরের সমান হবে, বা সাভারের সমান। সাভার যেতটুকু এলাকা, এক মোড়া থেকে আর এক মোড়া পর্যন্ত অত বড় একটা জায়গা, অত বড় একটা নক্ষত্র হবে। এত সংকুচিত হয়ে গেছে, এত সংকুচিত হয়েছে। এবং এই সংকুচিত হয়ে যেহেতু এটা তখনও এটার ভর সূর্যের চাইতে 3টা সূর্যের চাইতে কম, সেহেতু নিউটন ঠেকায় রাখতে পারতেছে, ধরে রাখছে কোনো মতে নিউট্রনগুলা। যদি সূর্যের চাইতে 4 গুণ হয়, নিউটনও আর ধরে রাখতে পারবে না।
সেটা আলোচনা করতেছি। এখন মনে করলাম যে নিউটন স্টারের অবস্থায় যায় ঠেকছে। আমাদের আলোচনা কিন্তু নিউটন স্টার না। নিউটন স্টার কি আকাশ ছবি আছে, এই যে এটা একটা নিউটন স্টার, এখানে গ্র্যাভিটেশনাল লেন্সিং দেখাচ্ছে, এর ভিতরে একটা নিউটন স্টার আছে, এটা ছোট স্টার, এটা অত্যাধিক পাওয়ারফুল গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, প্রায় ব্ল্যাক হোলের মতন এটা অনেকটা। নিউটন স্টার প্রচণ্ড শক্তিশালী গ্র্যাভিটেশনাল ফোর্স আছে এটার, এই নিউটন স্টার। তো এখানে যায় ঠেকে আছে, কারণ এর ভর তিনটা সূর্যের চেয়ে কম। যদি 3 গুণের চেয়ে বেশি হয়, মনে করলাম সূর্যের চেয়ে 5 গুণ বা 4 গুণ বা 5 গুণ বড় একটা নক্ষত্র, প্রথমে রেড জায়েন্ট হয়েছিল, তারপরে রেড জায়েন্টের পরে এটা হোয়াইট ডর্ফ হয়েছে। হোয়াইট ডর্ফে তো ইলেকট্রন এটা আটকাইতে পারবে না, সূর্যের যেতে 4-5 গুণ বড় একটা নক্ষত্র, তো ইলেকট্রনের প্রেশার মেশারের পাত্তাই দেয় নাই, আরো ছোট হয়ে গেছে, আইসে নিউটন স্টার হয়েছে। এই নিউটনও এটাকে ঠেকাইতে পারে নাই, 3 গুণ পর্যন্ত নক্ষত্র এলে ঠেকাইতে পারে, কিন্তু সেটা তো 4-5 গুণ বড় একটা, সূর্যের যেতে 4-5 গুণ বড় একটা নক্ষত্র, এনে কেমনে ঠেকাবে নিউটন? সে আরও সংকুচিত হয়ে যাবে, গ্র্যাভিটির কারণে আরও সংকুচিত হবে। দ্য কলাপস কন্টিনিউস ইন্ডিপেন্ডেন্টলি, মানে অসীমভাবে চলতেই থাকবে। অল দ্য ম্যাটার শাওয়ার্স ইনটু এ সেন্ট্রাল পয়েন্ট, একটা পয়েন্টে চলে যায় সমস্ত পদার্থ, ইজ কজড বাই গ্র্যাভিটি টু ইনফিনাইট ডেন্সিটি, অসীম ভরের মধ্যে চলে যায়, অ্যান্ড ফর্ম এ ব্ল্যাক হোল, এবং ব্ল্যাক হোল তৈরি করে। অল দ্য ম্যাটার শাওয়ার্স ইনটু এ সেন্ট্রাল পয়েন্ট, একটা পয়েন্ট যার দৈর্ঘ্যপ্রস্থ নাই, এই পয়েন্টে যায় সমস্ত পদার্থ, পুরা নক্ষত্র 4-5 গুণ বড় একটা, সূর্যের থেকে 4-5 গুণ বড় নক্ষত্র, তার কত ম্যাটার ছিল, সমস্ত ম্যাটার একটা পয়েন্টের মধ্যে চলে গেল, পয়েন্টের মধ্যে যার কোনো দৈর্ঘ্যপ্রস্থ নাই, পয়েন্টের মধ্যে গেল, স্কোয়াশড বাই গ্র্যাভিটি, কে নিয়ে গেল পয়েন্টের মধ্যে? গ্র্যাভিটি টেনে নিয়ে গেল একটা সময়। এবং এটার ডেন্সিটি কি ধরতে হবে? ইনফিনাইট ধরতে হবে, কারণ এটা তো পয়েন্টে গেছে, ইনফিনাইট ডেন্সিটি ছাড়া ধরা ছাড়া উপায় নাই। এটাই হলো এই প্যারাসিটামল আর কি, সব অসুখেই চলে, বা ওই যে নাক্স ভূমিকা, ইনফিনাইট ডেন্সিটি অ্যান্ড ফর্ম এ ব্ল্যাক হোল। ডেন্সিটিজ আর রিচড হুইচ আর সো এনর্মাস দ্যাট লাইট ইটসেলফ ক্যানট এসকেপ ফ্রম ইটস সারফেস। এই যে পৃথিবীর থেকে যদি আমরা একটা ইটা যদি সেকেন্ডে 7 মাইল বেগে উপর দিকে ছুঁড়ে মারা যায়, বা একটা কামানের গোলা যদি সেকেন্ডে 7 মাইল বেগে উপর দিকে ছুঁড়ে মারা যায়, তাহলে ওই কামানের গোলা আর পৃথিবীতে ফেরত আসবে না, গ্র্যাভিটির শক্তিকে অতিক্রম করে সে মহাশূন্যে চলে যাবে। এই যে গ্র্যাভিটির শক্তিকে অতিক্রম করে মহাশূন্যে চলে যাবে, এটাকে বলা হয় মুক্তিবেগ, পৃথিবীর মুক্তিবেগ 7 মাইল পার সেকেন্ড। সেই রকম এইটার মুক্তিবেগ হয়ে যায় আলোর বেগের চেয়ে বেশি, সেকেন্ডে 1,86,000 মাইল পার সেকেন্ড, আলোর বেগের চেয়ে বেশি এটার হয়ে যায় ক্যানট এসকেপ। তাহলে আলোর বেগের থেকে যখন বেশি মুক্তিবেগ হয়ে যায়, কোনো কিছুই আর বেরোতে পারে না, আলো ওইটার থেকে বেরোতে পারে না। With the increasing strong gravitational fields associated with increasing density, the velocity needed for escape increase. Eventually a stage is reached at which this escapability is greater than the velocity of light. Nothing can escape. একটা প্রথমে আলোর বেগের সমান হয়ে গেল, তারপরে ভেলোসিটির আলোর বেগের চাইতেও বেশি হয়ে গেল, আলোর বেগের চাইতে বেশি হয়ে গেল। তাহলে কি হলো? এই যে পয়েন্টটার মুক্তিবেগ আলোর বেগের চাইতে বেশি, তারপরে ওই পয়েন্ট থেকে যদি আস্তে আস্তে দূরে আসা যায়, তাহলে একটা সারফেস পাওয়া যাবে, একটা সারফেস পাওয়া যাবে যেখানে মুক্তিবেগ আলোর বেগের সমান। এটাকে ইভেন্ট হরাইজন বলে, ইভেন্ট হরাইজন। তাহলে সেন্টারে আছে সিঙ্গুলারিটি, যেটার মুক্তিবেগ আলোর বেগের চাইতে বেশি, এবং তার থেকে একটু দূরে আসলে একটা সারফেস আছে যেখানে মুক্তিবেগ আলোর বেগের সমান। Colossal star disappear behind the impenetrable horizon, the event horizon. তাহলে ওই যে সারফেস যেখানে আলোর বেগের সমান মুক্তিবেগ, সেই হরাইজনকে বলা হয় ইভেন্ট হরাইজন। তো ইভেন্ট হরাইজন যেহেতু স্পেসকে 2 ভাগ করে ফেলতেছে, ভিতরে একটা স্পেস, বাইরে আর একটা স্পেস, যার ফলে ওর ভিতরে ইভেন্ট হরাইজনের ভিতরে যদি কোনো কিছু ঢুকে যায়, তাহলে সে চিরকালের জন্য হারায় যায়, অ্যান্ড ইজ হিডেন ফর এভার ফ্রম আওয়ার আইস। তো মোটামুটি বোঝা গেল। আবার পরে দ্য কলাপস কন্টিনিউস ইনডিফিনিটলি, কলাপস করতে থাকে। অল দ্য ম্যাটার শাওয়ার্স ইনটু এ সেন্ট্রাল পয়েন্ট ইজ কাউজড বাই গ্র্যাভিটি টু ইনফিনাইট ডেন্সিটি অ্যান্ড form a black hole. Densities are reached which are so enormous that light itself cannot escape from the surface.
with the increasing strong gravitational fields associated with the increasing density, the velocity needed for escape increase. Eventually, a stage is reached at which this escape velocity is so strong that the velocity so strong now. This escape velocity is greater than the velocity of light. Nothing can escape then or even after. The collapsing star disappears behind an impenetrable horizon, the event horizon, and is hidden from our eyes. এইটা হলো ব্ল্যাক হোল। তাইলে হাদিসের পার্ট 3 অফ দ্য হাদিসে কি বলে? পুনরায় উহাকে সহস্র বৎসর জ্বালানোর পর ওরা ঘোর কৃষ্ণবর্ণ ধারণ করে এবং সেই অবস্থায় থাকে। ব্ল্যাক হোলই হচ্ছে নক্ষত্রের একটা নক্ষত্রের ওই যে নক্ষত্র যেটা প্রথমে রেড জায়ান্ট হয়েছিল, পরে হোয়াইট ড্রপ হয়েছিল, তারপরে যথেষ্ট বড় হয়ে থাকলে সে যদি সূর্যের চাইতে 4-5 গুণ বড় একটা নক্ষত্র, প্রথমে রেড জায়ান্ট হয়েছিল, তারপরে হোয়াইট ড্রপ হয়েছিল, তারপরে ফাইনালি যায় কি হইলো? ব্ল্যাক হইল। এই যে ব্ল্যাক হইল এটা ঘোর কৃষ্ণবর্ণ, কোনো কিছু এর থেকে বাইরেতে পারে না, অতএব এটা ঘোর কৃষ্ণবর্ণ। এটা একটা পয়েন্ট, গভীর গর্ত, অসীম গর্ত, হাবিয়া। তাহলে এইটা কি হলো? ঘোর কৃষ্ণবর্ণ। এই ঘোর কৃষ্ণবর্ণ হাদিসের 3টা অংশ বলা হয়েছে। অতঃপর উহাকে সহস্র বছর পর্যন্ত করার পর ঘোর কৃষ্ণবর্ণ ধারণ করে এবং সেই অবস্থায় থাকে। আচ্ছা, কোনো নক্ষত্র আবার দেখা গেল যে একটা হোয়াইট ড্রপ, এটা চন্দ্রশী লিমিটেড চাইতে বা নিউটন স্টার, যেটা সূর্যের চাইতে 3 গুণের চাইতে কম, সূর্যের চাইতে 2.5 গুণ মনে করলাম, তো আর কলাপস করবে না। কিন্তু দেখা গেল এ যদি বাইরের কোনো নক্ষত্র থেকে যদি পদার্থ শোষণ করতে পারে, অনেক সময় শোষণ করে, কারণ হইতেছে এই যে নিউটন স্টারটা 2.5 গুণ বড়, এর অত্যাধিক পাওয়ারফুল গ্র্যাভিটেশনাল ফোর্স আছে। সে বাইরের কোনো নক্ষত্র থেকে পদার্থ শোষণ করতে থাকে, শোষণ করতে এই পদার্থ কিন্তু ঘুরতে তার মধ্যে পড়তেছে, এবং করতে একটা সময় হয় কি, সে তার ভর সূর্যের চাইতে 3 গুণের চাইতে বেশি হয়ে যায়। যখন বেশি হয়ে যায় সে তখন কলাপস করে কি হয়? এই ছোট নিউট্রন স্টার হইলেও বা ছোট ডার্ক হোয়াইট ডট বা নিউট্রন স্টার এইভাবে আশেপাশের স্পেস থেকে পদার্থ শোষণ করে একটা সময় ব্ল্যাক হোলে পরিণত হইতে পারে। আবার অনেক হোয়াইট ড্রপের বাইরে যে স্ফিয়ারগুলো আছে বা নিউট্রন স্টারের বাইরে যে স্ফিয়ারগুলো অন্যান্য পদার্থের, ওই যে বলছিলাম হাইড্রোজেন, হিলিয়াম, বিভিন্ন লেয়ার্স অফ গ্যাসেস যে আছে, এগুলো যদি হঠাৎ করে নক্ষত্রের বা সেন্টারে, ওই হোয়াইট ড্রপের সেন্টারে বা পতিত হয়, ধুম করে পতিত হইল, সাডেনলি পড়ার করে নক্ষত্রের সেন্টারে বিপুল পরিমাণ প্রেশার ক্রিয়েট হয়। এই প্রেশার কারণে এই আউটার লেয়ার এক্সপ্লোড করতে পারে। এই যে এক্সপ্লোড করছে, এই আউটার লেয়ার্সগুলো এক্সপ্লোড করছে বা নক্ষত্রটা এক্সপ্লোড করছে, এই নক্ষত্র যে এক্সপ্লোড করলো, বিস্ফোরিত হইলো, একে সুপারনোভা এক্সপ্লোশন বলে। এই সুপারনোভা এক্সপ্লোশনের মাধ্যমে কিন্তু আমরা যে ভারী পদার্থ দেখি, যে বিভিন্ন পরিমাণ লোহা, কার্বন, সিলিকন, বিভিন্ন রকমের যে ভারী পদার্থ আমরা দেখতেছি, সোনা, রূপা, এগুলা এইভাবেই এই সুপারনোভা এক্সপ্লোশনের মাধ্যমে তৈরি হয়েছিল এবং স্পেসে ছড়াই গেছিল। এইগুলোই ক্রমান্বয়ে গ্রহ নক্ষত্রে জমা হয়ে আমাদের পৃথিবীর মতন গ্রহ নক্ষত্র তৈরি হয়েছে এই সুপারনোভা এক্সপ্লোশনের মাধ্যমে। আর যে এই যে এক্সপ্লোশন হইলো, বাইরের পদার্থ যে সারা জীবন ভরে যে পদার্থগুলো বিভিন্ন রকমের ভারী পদার্থ সৃষ্টি হয়েছে, সেটা তো স্পেসে চলে গেল। আর ভিতরে যে প্রচণ্ড প্রেশারটা ক্রিয়েট হলো, এই প্রেশারের ইমপ্লোসিভ প্রেশারের কারণে কি হলো, এই ভিতরটা ব্ল্যাক হোলে রূপান্তরিত হয়। ভিতরে ব্ল্যাক হোল এইভাবে বিভিন্ন রকম, মানে বিভিন্নভাবে, কোনোটা ডাইরেক্টলি 4-5 গুণ বড় নক্ষত্র ডাইরেক্ট যায় ব্ল্যাক হোলে, যায়, শেষ হলো লাইফ হিস্ট্রি। আর অনেকগুলো আছে ছোট, সেটাও বাইরের থেকে পদার্থ শোষণ করে কিংবা হঠাৎ করে এক্সপ্লোশন হওয়ার কারণে ব্ল্যাক হোল তৈরি হয়। তাহলে ব্ল্যাক হোলে আমরা পৌঁছালাম। একটা ব্ল্যাক হোল, যে একটা সাধারণ স্টার যদি রেড জায়ান্ট হয় তাহলে বড় হয়ে যায়, আবার রেড জায়ান্ট থেকে হোয়াইট ড্রপ হলে ছোট হয়ে যায়, হোয়াইট ড্রপ আবার নিউট্রন স্টার আরও ছোট হয়ে যায়, নিউট্রন স্টার থেকে ব্ল্যাক হোল আরও ছোট হয়ে যায়। দ্য অবজেক্ট অফ হেল। তা আমি এতক্ষণ আলোচনা করলাম দোজখের আগুন কিভাবে তৈরি হয়, এই আগুনের মাধ্যমে অবজেক্ট কিভাবে তৈরি হয় সেটা এখন আমি আলোচনা করব। আগুনের তৈরি, আগুন তো আর আগুনই, অবজেক্ট। দোজখের আগুনটা আমরা কি এই ব্ল্যাক হোল যা পৌঁছাইছি, দোজখের আগুন আলোচনা করতে হাদিস অনুযায়ী আলোচনা করতে ব্ল্যাক হোলে যা পৌঁছাইলাম।
ব্ল্যাক হোলের মধ্যে আগুন কোথায়? আর যদি আগুন পাই যদি হয়ও ব্ল্যাক হোলের মধ্যে, তাইলে খালি আগুন দইলে হবে না, আগুনের আশেপাশে থাকার জায়গা তো লাগবো, মানুষ যে ফালাইবো মানে থাকবো কোন জায়গায়? আগুন ধরে তুলে থাকবো নাকি? তাহলে অবজেক্ট অফ হেল্প কোনগুলো, এটাও এখন আমি কোরআন হাদিসের আগে আলোকে আলোচনা করবো। অবজেক্টস অফ হেল্প, একটা ব্ল্যাক হোলের মধ্যে যদি একটা ইট মারা হয়, তাহলে সেটা ওই ব্ল্যাক হোল এটাকে খাই ফেলবে, নিমিষের মধ্যে খাই ফেলবে। এটা ইভেন্ট হরাইজনের চারদিকে জড়ায়, মানে ধ্বংস হয়ে যাবে, দেখবেন যে নাই হয়ে যাবে। এটা ইট, ছোট ইট। কিন্তু যদি একটা বিরাট নক্ষত্র যদি ছুঁড়ে মারা হয়, কিংবা 4-5টা নক্ষত্র একসাথে ছুঁড়ে মারা হলো, তাহলে কি হবে? বা আশেপাশের বিপুল পরিমাণ পদার্থ ব্ল্যাক হোল ধুম করে টেনে নিলে এই বিপুল পরিমাণ পদার্থ ধুম করে খাইতে পারে না এটা। তখন এটি কি হয়? এই যে খাইতে পারে না, এর মধ্যে বিপুল পাওয়ারফুল ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় ওই ব্ল্যাক হোলের চারিদিকে। এই পাওয়ারফুল ম্যাগনেটিক ফিল্ডটা বিপুল বেগে ঘুরতে থাকে, ব্ল্যাক হোলটাও ঘুরতে থাকে, তখন ওই ম্যাগনেটিক ফিল্ডটাও ঘুরতে থাকে। এই যে চারিদিক থেকে পদার্থ আসতেছে, ব্ল্যাক হোলটার মধ্যে তখন কি হলো? সে তখন অ্যাক্টিভ হয়ে গেল, মানে এটাকে বলা হয় মানে অ্যাক্টিভ হয়ে গেল, এবং তার মধ্যে বিপুল পরিমাণ পাওয়ারফুল ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো, এবং ব্ল্যাক হোলটা ঘুরতে থাকে। বাট ইফ দ্য মাস অফ সেভারাল মিলিয়ন স্টার্স ইজ কম্প্রেসড অ্যারাউন্ড ইট, there will be a massive pile of material, gas, dust, and even whole stars sucked in by intense gravitational field but unable to squeeze immediately into tight throat, funneling down into the hole. সে বিপুল পরিমাণ নিচে, কিন্তু ইমিডিয়েটলি এটা খাইতে পারতেছে না। তখন কি হয়? এটা এ সেন্ট্রাল ব্ল্যাক হোল সারাউন্ডেড বাই এ সুইলিং মাস অফ ম্যাটেরিয়াল। এই যে পদার্থগুলো তখন এই ব্ল্যাক হোলের চারিদিকে ঘুরতে থাকে। কে ঘোরায়? ওই ম্যাগনেটিক ফিল্ড ধরে ঘুরতে থাকে, হুইচ ইজ কনস্ট্যান্টলি বিং ফেড ফ্রম আউটসাইড অ্যান্ড হিটেড আপ বাই কলিশন। তাহলে এই যে পদার্থটা ব্ল্যাক হোলের চারিদিকে ঘুরতেছে, এবং আরও পদার্থ এসে ওখানে পড়তেছে, এবং এই যে বিপুল পরিমাণ পদার্থ ঘুরতেছে এবং আরও এসে পড়তেছে, এইটা কি হলো? কলিশনের কারণে ফিউশন রিয়াকশন হয়। এই ফিউশন বা আণবিক বিস্ফোরণ, এই ফিউশন রিয়াকশনের কারণে 20% অফ দিস হুইলফুল মাস ক্যান টার্ন ইন্টু এনার্জি। বিপুল পরিমাণ তাপ সৃষ্টি হয়। তাহলে কি হলো? একটা ব্ল্যাক হোল, এই ব্ল্যাক হোলের চারিদিকে আছে পাওয়ারফুল ম্যাগনেটিক ফিল্ড ঘুরতেছে, ব্ল্যাক হোলটাও ঘুরতেছে, ম্যাগনেটিক ফিল্ডটাও ঘুরতেছে, বাইরের থেকে নক্ষত্র এবং অন্যান্য পদার্থ এসে ওই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে পড়তেছে এবং চারিদিকে ঘুরতেছে। এবং এই ঘোরার কারণে, প্রচণ্ড বেগে ঘোরার কারণে, ফ্রিকশনের কারণে ফিউশন রিয়াকশন তৈরি হয় এবং বিপুল পরিমাণ তাপ সৃষ্টি হয়। এটা হলো ব্ল্যাক হোলের এই কাজটা করে। এই যে এরকম, এই যে ব্ল্যাক হোল, এই ব্ল্যাক হোলের চারিদিকে এই যে পদার্থ ঘুরতেছে, এটার কারণ কি? যে ম্যাগনেটিক ফিল্ডের কারণে ঘুরতেছে। এই যে এটা কিন্তু ম্যাগনেটিক ফিল্ড আছে, এখানে আছে, এবং সেই সাথে আছে বিপুল পরিমাণ পদার্থ। এটা ব্ল্যাক হোলের চারিদিকে ঘুরতেছে। আবার ম্যাগনেটিক ফিল্ড এদিকেও গেছে, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স এদিকেও গেছে। এর ফলে এটা কি হচ্ছে? বিপুল পরিমাণ পদার্থ এই যে জেটের মতন করে উপর দিকে এবং নিচের দিকেও যাচ্ছে। এই জিনিসটাকে বলে অ্যাক্রিশন ডিস্ক। এটা ব্ল্যাক হোলের মধ্যে এইভাবে এটা ক্রিয়েট করে, এটা বিপুল পরিমাণ তাপ উৎপন্ন করে, আগুন তৈরি করে। এই যে বিপুল পরিমাণ, এই যে ব্ল্যাক হোল চারিদিকে ম্যাটার ঘোরাচ্ছে এবং বিপুল পরিমাণ আগুন তৈরি করতেছে। এখন এই যে গ্যালাক্সি, সব গ্যালাক্সির ভিতরেই সেন্টারে একটা খুব বড় সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল থাকে। এটা কি? একটা গ্যালাক্সি, হাজার হাজার কোটি নক্ষত্র আছে। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিও কিন্তু একটা গ্যালাক্সি। আমাদের এই যে গ্যালাক্সি, মিল্কি ওয়ে গ্যালাক্সি বা অন্য যে কোনো গ্যালাক্সি, এই গ্যালাক্সির সেন্টারে থাকে কি? সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোলের থাকে বিশাল অ্যাক্রিশন ডিস্ক, যেটা এই পদার্থকে ধরে ঘুরাইতে থাকে এবং ফ্রিকশনের কারণে বিপুল শক্তি উৎপাদন করে। আর দূরবর্তী এলাকায় গ্রহ নক্ষত্রগুলো ঘুরতেছে ক্রমান্বয়ে। এই যে বাহুর যে গ্রহ নক্ষত্র যায় এই সেন্টারে যায় পরে, এবং ঘুরতে ধ্বংসপ্রাপ্ত হয় এবং বিপুল পরিমাণ তাপ উৎপন্ন হয়। এই যে বাহুর গ্রহ নক্ষত্রগুলো ক্রমান্বয়ে সেন্ট্রাল সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলের দিকে আগায় যাচ্ছে। তাহলে সব গ্যালাক্সির ভিতরেই থাকে সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল। তাহলে ব্ল্যাক হোলটা আসলে কি করে? একটা গ্যালাক্সিকে ধারণ করে, গ্যালাক্সির মা। ব্ল্যাক হোলটা কি?
গ্যালাক্সির মা, মাদার অফ দ্য গ্যালাক্সি, মা সে ধারণ করে এবং সে বিপুল পরিমাণ পদার্থকে ধ্বংস করে নিজের সেন্টারে যে পয়েন্টের মধ্যে নিয়ে যায়। তাহলে এইরকম একটা গ্যালাক্সি, বাট না আই সোয়ার বাই দ্য হাউজেস অফ স্টার, হাউজেস অফ স্টার মানে মাওয়াকিন মানে হাউজেস, নুজুমি মানে হইল বাড়ি। তাহলে মাওয়াকিন নুজুমি তারার বাড়ি, তারার বাড়ি মানে কি গ্যালাক্সি, হাউজেস অফ স্টার মানে গ্যালাক্সি। এখানে যে এটা হলো তারার বাড়ি, স্টাররা তারারা কিন্তু আসমানে যেখানে ইচ্ছা ছড়াইছে দেওয়া থাকে না। আপনি মুক্ত আসমানে একটা তারাও কোনোদিন খুঁজে পাবেন না, মুক্ত আসমানে তারা নাই, তারারা তাদের তারার বাড়িতে থাকে। এই তারার বাড়িগুলাকে বৈজ্ঞানিকরা গ্যালাক্সি বলে। এই যে একটা গ্যালাক্সি, এই গ্যালাক্সি হলো তারার বাড়ি। এখন আল্লাহ কি বলে? আল্লাহ বলে বাট নাই, হ্যাঁ আই সোয়ার বাই দ্য হাউজেস অফ স্টার, আমি নিদর্শন দেই এই তারার বাড়ির, তারার বাড়িতে দেখাইতেছি। অ্যান্ড ইনডিড অবশ্যই ইট ইজ এ মাইটি অ্যাডজুরেন্ট, বিশাল সাবধান করলাম তোমারে, বিশাল করে সাবধান করে দিলাম। ইফ ইউ নো গ্রেট, যদি জানো বুঝো। তাইলে এই গ্যালাক্সি দেখায় সাবধান করতেছে কেন আল্লাহ? তারার বাড়ি দেখায় মাওয়াকিন নুজুমি, সুজা ডিকশনারি মিনিং হইতেছে তারার বাড়ি, তারার বাড়ি দেখায় মানুষকে কেন বলতেছে এটা বিশাল সাবধানতা, মাইটি অ্যাডজুরেশন, তোমার বিরাট এক সাবধান করে দিলাম। কেন বলতেছে? কারণ এই তারার বাড়ির এইখানে যদি একটা গ্রহ থাকে, এই গ্রহটার মধ্যে যদি একটা মানুষ থাকে, এই যে তাপ উৎপন্ন হইতেছে আর এই যে বিশাল ভগসব ব্যাপার, আর এই যদি না মরে তাহলে তো দোজকি, দোজক, এই তারার বাড়ি দোজক, দোজকের আগুন তৈরি হয় এখানে। নারুন হাবিয়া, হাবিয়া মানে অতল গহ্বর, অতল গহ্বর কি? ব্ল্যাক হোল। হাবিয়া, হাবিয়া মানে কি? ডিকশনারি মিনিং হইতেছে হাবিয়া মানে অতল গহ্বর, যে গর্তের শেষ নাই। ব্ল্যাক হোল, ব্ল্যাক হোলের কোনো শেষ নাই, পয়েন্টের মধ্যে যাইতে থাকবে। তাহলে এই অতল গহ্বর হাবিয়া, এই হাবিয়ার মধ্যে তৈরি হচ্ছে বিপুল পরিমাণ তাপ, বিপুল পরিমাণ তাপ। আর তার কাছে কিনারে মনে করেন 1 লক্ষ আলোকবর্ষ দূরে একটা গ্রহ, সেই গ্রহে থাকে একজন লোক, সে একা। তার জন্য কি এই গ্যালাক্সিটাই অবজেক্ট অফ হেল। তাহলে এই যে দোজকের আগুন 3 পর্যায়ে সৃষ্টি হয়, লাল, সাদা, কালা, এইটাই ধারণ করে গ্যালাক্সি, মাদার অফ দ্য হেল, মাদার অফ হেলম্যান অ্যাজ ওয়েল, এই 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 ধারণ করে এই গ্যালাক্সি। এবং এই গ্যালাক্সি থেকে সাবধান, মাইটি অ্যাডজুরেশন, ইফ ইউ নো গ্রেট। এই যে কিয়ামত আইসে গেছে, আমরা আর কবে নো গ্রেড করব? আমরা অলরেডি নো গ্রেড করে ফেলছি, এখন আমাদের অনেক জানতে হবে। এই যে ইফ ইউ নো গ্রেট, গ্রেট মানে বড় বড় স্ট্রাকচারস, গ্রেট আর গ্রেটেস্ট দিয়ে সার্চ দিয়ে দেখেন, এই গ্রেট জানতে পারলেই বুঝে যাবেন সব কিছু। উই মেড দ্য শয়তানস জিনস ফ্রেন্ডস টু দোজ উইদাউট ফেথ, জিনরা হবে বন্ধু। জিনদের জন্য কিন্তু এটা অত খারাপ না। এই যে জিনরা আগুনের তৈরি, আর এগুলো সব আগুন টাগুনের তৈরি। আর মূলত এই যে গ্যালাক্সিটা দেখা যাচ্ছে, এটা হলো ব্যারিয়নিক ম্যাটারের গ্যালাক্সি আমরা দেখি, এইটা সাথে আছে অ্যান্টি গ্যালাক্সি। সেই অ্যান্টি গ্যালাক্সি অত খারাপ না, জিনের মূল আবাসস্থল এইটা। জিনদেরকে সৃষ্টি করা হয়েছিল এই সামাওয়াতে থাকার জন্য, এই জায়গা তাদের জন্য উপযোগী, এই জন্যই তারা হাজার হাজার বছর বাঁচে। এবং এই জায়গাটা অত খারাপ না, এই জিনরা থাকবে এখানে অ্যান্টি গ্যালাক্সিতে। আর তখনকার দিনের যে মানুষ, শেষ বিচারের পরে মানুষ, এরা কিন্তু জিনদের দেখবে, জিনদের সাথে ইন্টারাক্ট করতে পারবে, কারণ সেই মানুষটা হইতেছে আল্লাহর প্রতিনিধি। আল্লাহ বলতেছে যে উই মেড দ্য শয়তান ফ্রেন্ডস, এই যে শয়তান যারা অবিশ্বাসী তাদের ফ্রেন্ড বানাই দেবো, কারণ এখানে অনেক জিন আছে, অনেক জিনরা এখানে থাকে, জিনদের গরু বাছরও এখানে থাকে, জিনদের গরু, জিন বাছুর, জিন বাঘ, জিন বল্লুক, এগুলো সব এখানে থাকে। আই উইল fill the hell, the object of hell, with jinns and men all together. এর মধ্যে একজন মানুষ থাকবে, এক গ্যালাক্সিতে একজন মানুষ, অত মানুষ পাওয়া যাবে না। 170 বিলিয়ন গ্যালাক্সি ভিজিবল ইউনিভার্সে আছে, তাহলে 170 বিলিয়ন বড় গ্যালাক্সি আছে। তাহলে একজন করে মানুষ দিলেও শর্ট পড়ে যাবে, অনেক জায়গায় এসেছে আল্লাহ পা দিবে, তারপরে দোজক ঠান্ডা হবে যে পাইছি কিছু একটা। তা
এই 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 মানুষ এবং এক গ্যালাক্সিতে একজন মানুষ আর আছে সব জিন ভিতরে আছে। আই উইল ফিল হেল উইথ জিনস অ্যান্ড মেন অল টুগেদার। একা এত না, আরও আয়াত আছে জিনের সাথে মানুষের সাথে মিলাইয়া হেলের মধ্যে দিয়ে দিবে। তাহলে অবজেক্ট অফ হেল পাইলাম। প্রসিড টু দ্যাট হুইচ ইউ ইউজ টু রিজেক্ট অ্যাজ ফলস। যারা মিথ্যা বলছিল সেই দিকে যাও। প্রসিড টু এ শ্যাডো হ্যাভিং 3 কলামস। 3 খুঁটিয়ালা খুঁটির ছায়ার দিকে যাও। নো শ্যাডো অফ কুলনেস and is of no use against the blazing fierce blaze. Indeed, it throws about a spark as force as if they are yellow camels. 3 খুঁটিয়ালা ছায়ার দিকে যাও। মনে করতেছো তুমি ঠান্ডায় যাবা, ঠান্ডায় যেতে পারবা না। সূর্য মারা হবে স্পার্ক লাইক ফোর্স। যেন ইউটের যে আগেকার দিনে মনে করেন ক্যারাভান চলতো যেসব রাস্তা দিয়া, এখনকার দিনে দেখবেন যে হাইওয়েতে দাঁড়াইলে দেখবেন যে ট্রাকের পর ট্রাক আসতেছে। আর তখনকার দিনে কোনো হাইওয়েতে ট্রেন রুটের দাঁড়াইলে দেখা যেত উটের পরে আসতেছে, দিন রাত শেষ নাই, আসতেছে 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 আসতেছে। আমাদের বাড়িতে দেশের গ্রামে আমি ছোটবেলায় দেখছি পালের নৌকা আসতেছে 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 সারাদিন সারা রাত। সেরকম এই উটের মতন, এই তো আরবিদের বলছে তো এই উটের কথা বলছে। ট্রেন রুটে দাঁড়াইলে দেখা যেত দিন রাত উট আসতেছে হলুদ উট, ইয়েলো উট, মানে অনেক দূর পার হয়ে আসছে। সেই রকমভাবে স্পার্ক ছুটে আসতে থাকবে আসতে থাকবে আসতে থাকবে। এই যে গ্যালাক্সি মনে করতেছেন যে এখানে আমি দূরে চলে যাব, জিন আছে গাড়ে একটা উইটা কিংবা রকেট একটা বানাইয়া দূরে চলে গেলাম, ঠান্ডা পৃথিবীর মতন একটা সুন্দর গ্রহে যায় বসবাস করতে লাগলাম। এটা জিনের গাড়ে উঠলাম কিংবা একটা রকেট বানায় ফেলাইলাম, বানাইয়া কোনোভাবে। তখনকার দিনে মানুষ তো মরবে না এবং ক্ষমতাশালী হবে। এক সময় অনেক দূরে এখানে ঠান্ডা একটা ভালো একটা জায়গায় পৃথিবীর মতন একটা গ্রহ দেখে সেখানে বসবাস করতে লাগলাম। এটা অনেক চিন্তা করতে পারে, কিন্তু আল্লাহ বলছে হবে না। 3 খুঁটির ছায়ার দিকে চলো। প্রসিড টু দ্য শ্যাডো হ্যাভিং 3 কলামস। 3 খুঁটির ছায়া, নো শ্যাডো, কোনো শ্যাডো নাই। পুরা গ্যালাক্সিতে আগুন ছড়াই দিব, ফিয়ার্স ব্লেজ ছড়াই দিব পুরা গ্যালাক্সিতে। এই যে এই যে এই যে এটা হলো অ্যাক্রেশন ডিস্ক। এখান থেকে ম্যাগনেটিক ফিল্ড লাইন দিয়ে এই যে বেড়ে আসে বিকিরণ। এই বিকিরণ 3 খুঁটি দেখেন, এই যে তিনটাই আসবে। এটা ন্যাচারাল বিভিন্ন রকম হয় না। এখানে 3 খুঁটি দেখাইছে সাইন্টিস্টটা, কারণ ছবি তুলতে পারছে 3 খুঁটির। এখানে 3 খুঁটি আপনি পাবেন সব জায়গায়। এখানে দেখেন এই যে ব্ল্যাক হোল, সুপার জায়েন্ট ব্ল্যাক হোল, এইখানে অ্যাক্রিশন ডিস্ক। এই যে গ্যালাক্সির বাকি অংশ, এই যে গ্যালাক্সির বাকি অংশ আরও বাইরে দিয়ে আছে গ্যালাক্সি। এখান থেকে জেট বেরোচ্ছে 3 কলামস। এখানে যা দেখেন কলাম 3টেই হয়ে গেছে। ছবি তুললে 3টা কলামই আপনি সব জায়গায় পাবেন। এই 3 খুঁটি এই বহু দূরে আগুন ছড়াই দিবে, পুরা গ্যালাক্সি অশান্ত করে রাখবে, উপায় নাই বাঁচার। 3 খুঁটির ছায়ার দিকে চলো, নো শ্যাডো। Proceed to that which ye used to reject as false. Proceed to a shadow of having 3 columns, no shade of coolness, and is of no use against fierce blaze. Indeed, it throws about a spark as force. It throw করে এই অ্যাক্রিশন ডিস্ক, as if there were yellow camels. শেষ নাই আসতেই থাকবে। One day he will say, call on those whom ye thought to be my partners, and we shall set a crucible. ক্রুসিবল হলো যেটা দিয়ে গুঁড়া করা হয়, মানে ওই যে পান ছেঁচানি একটা ক্রুসিবল, পান ছেঁচা যে বুড়িরা খায়, এটাকে ক্রুসিবল বলা যায়। এটাকে এই আরবি হতো মাওবিকান। এই ক্রুসিবলটা কি? বিটুইন দেম। ক্রুসিবল মানে ওই যে অ্যাক্রিশন ডিস্ক, যেটা গ্রহ নক্ষত্রকে ধ্বংস করে, এই যে অ্যাক্রিশন ডিস্ক, এটাকে বলা হয় ক্রুসিবল বলা যায়। এটাকে কি হয়, এখানে যাই পড়বে এটাকে সে ধ্বংস করে ফেলবে। ধ্বংস করে এমনকি এমনভাবে এটারে ম্যাসাকার করবে যে এটার ফ্রিকশনের কারণে 20% রেডিয়েশনে রূপান্তরিত হয়। তাহলে এটা হলো ক্রুসিবল বিটুইন দেম। অ্যান্ড দ্য সিনফুল শ্যাল সি অ্যান্ড ফায়ার আর অ্যাপ্রিহেন্ড দ্যাট দে হ্যাভ অ্যাবাউট টু ফল দেয়ার ইন। মানে এই যে সিনফুল বেশি দূরে থাকবে না, কাছেই থাকবে। এই যে অ্যাবাউট টু ফল, এই যে সিনফুল মনে করেন এইখানে একটা গ্রহে আছে, এবং এই আকর্ষণের কারণে তার মনে হবে যে কোনো সময় এখানে যা পড়তে পারে সে। এটা এখানে বলছে। And the sinful shall see the fire and apprehend, এবং কল্পনা করবে that they have to fall therein. No means will they find to turn away from there. কোনো উপায় বা বাইর করতে পারবে না কেমনে করে ওখানে পড়ার থেকে বেঁচে থাকা যায়।
সবসময় টেনশন যে এই বুঝি ব্ল্যাক হোলের মধ্যে যায় পড়লাম, এই বুঝি অ্যাক্রিশনে যায় বাড়ি খাইলাম। মানে অ্যাক্রিশন ডিস্কের কাছেই ওদের গ্রহ থাকবে এবং ওই গ্রহ মধ্যে সে বিপুল পরিমাণ তাপ অনুভব করবে, আগুন অনুভব করবে এবং সবসময় চিন্তা কোন সময় যায় পড়ি এই অ্যাক্রিশন ডিস্কে। এটা এত বলা হয়েছে। অ্যান্ড উই শ্যাল সেট এ ক্রুসিবল, মানে অ্যাক্রিশন ডিস্ক, যা ঘুরে ঘুরে ফেলে সব কিছু। বিটুইন দেম মানে কি, এই যে ব্ল্যাক হোল, এই ব্ল্যাক হোলের হলো একটা দরজার মতন। আমরা আছি ম্যাটারের পদার্থের গ্যালাক্সিতে, এই ব্ল্যাক হোলটা কানেক্টর হিসাবে কাজ করে। তারও পাশেই আছে হলো এন্টি গ্যালাক্সি, ওর মধ্যে আছে জিন, এন্টি গ্যালাক্সিতে আছে জিন। অ্যান্ড এন্টি গ্যালাক্সি আর গ্যালাক্সির কানেক্টিং ডোর হিসাবে কাজ করতেছে এই ব্ল্যাক হোলটা। এই জন্য বিটুইন দেম বলছে। ক্রুসিবল বিটুইন দেমটা তাহলে কোথায় যা পড়লো, এটার ওপাশে আছে এন্টি গ্যালাক্সি, তাহলে এই ক্রুসিবল। তাহলে এই জিনদের যে গ্যালাক্সি আর এই যে মানুষের গ্যালাক্সি, এই দুইটার মধ্যে এই ক্রুসিবল সেট করা হয়েছে। আমি বলি ব্ল্যাক হোলটা ডোর হিসাবে কাজ করে এন্টি গ্যালাক্সির। তাহলে জিনদের গ্যালাক্সি আর এই যে মানুষের গ্যালাক্সি, অ্যাক্রিশন ডিস্কের এই পাশে যে মানুষের গ্যালাক্সি, গ্রহগুলো ঘুরতেছে, গ্রহ নক্ষত্রগুলা, এই দুইটার মধ্যে কি হলো, এই একটা ক্রুসিবল বা অ্যাক্রিশন ডিস্ক সেট করা আছে। যার ফলে ওই জিনরা সাহায্য করতে আসতে পারবে না সহজে, আসলে এই আগুনে পড়বে। আর মানুষটাও সহজে ওই জিনদের ডাকতে পারবে না। আর মানুষরা সবসময় চিন্তা করতে থাকবে যে কোন সময় না এর মধ্যে যা পড়ি। এটাই এখানে বলছে, নো মিনস উইল দে ফাইন্ড টু টার্ন অ্যাওয়ে ফ্রম দেয়ার। এটা ওই অলরেডি আলোচনা করে ফেলছি। এটা হলো ম্যাগনেটিক ফিল্ড, এই যে এগুলো যে সাদা সাদা দাগ ম্যাগনেটিক ফিল্ড, এগুলো ম্যাগনেটিক ফিল্ড লাইন যেখানে ডিস্ক বেরোয়, এটাকে বলা হয়েছে ক্রুসিবল। ওয়ে টু এভরি স্ক্যান্ডাল মঙ্গার অ্যান্ড ব্যাকবাইটার হু পাইলস আপ ওয়েলথ অ্যান্ড কাউন্টস ইট, এটাকে এখানে ক্রাশার। অ্যান্ড হোয়াট উইল এক্সপ্লেইন দ্যাট হোয়াট দ্য ক্রাশার ইজ। এই ক্রাশারও কিন্তু ওইটাকে এই ক্রাশার বলে। ক্রাশার এই যে অ্যাক্রিশন ডিস্ক সব কিছু ক্রাশ করে ফেলে, ক্রাশ করে এখান থেকে অ্যাটমকে ধ্বংস করে, সে 20% অ্যাটম ধ্বংস করে সে বিপুল পরিমাণ তাপ উৎপন্ন করে। দ্য ফায়ার অফ গড কিন্ডেলড। তাহলে এই যে ক্রাশারটা তৈরি করছে কে, গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে, ব্ল্যাক হোলের গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে, ব্ল্যাক হোলের গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে আলটিমেটলি তৈরি হয়েছে এই এই অ্যাক্রিশন ডিস্ক। তাহলে এই যে ব্ল্যাক হোল গ্র্যাভিটেশনাল ফোর্স আল্লাহর একটা রুহ বা ফোর্স ফিল্ড। রু আর ফোর্স ফিল্ড একই জিনিস, তা আল্লাহর একটা রু। তাহলে এই জন্য এটাকে ফায়ার অফ গড বলা যায়। যেহেতু এই ক্রাশারটা তৈরি হচ্ছে ব্ল্যাক হোলের পাওয়ারের কারণে বা গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে, সেহেতু এবং যেহেতু গ্র্যাভিটেশনাল ফোর্স আল্লাহর একটা রু বা ফোর্স ফিল্ড, এই জন্য এটাকে ফায়ার অফ গড বলা হয়। ফায়ার অফ গড কিন্ডেল, প্রজ্বলিত, আল্লাহর আগুন প্রজ্বলিত এই ক্রাশারের মধ্যে। যেহেতু এই ক্রাশারের আগুনটা তৈরি হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে, এবং গ্র্যাভিটেশনাল ফোর্স আল্লাহর একটা রু আর ফোর্স ফিল্ড একই জিনিস। They shall have layers of fire, এটা আরো আয়াত, layers of fire above them, layers below them, with this God does. তারপর আরেকটা, then fear the fire of those which will fuel is men and stone. এখানে হাদিস অনুযায়ী লোহা এবং পাথর, লোহা পাথর এইসবকে জ্বালাইয়া তাপ উৎপন্ন করার ক্ষমতা এই অ্যাক্রিশন ডিস্ক বা এবং ব্ল্যাক হোলের ছাড়া আর কারণ নাই। পৃথিবীর আর কোনো জিনিস নাই যে পাথর জ্বালাইয়া আগুন তৈরি করতে পারে। পাথর জ্বলে না, অনেক কিছু জ্বলতে পারে, পেট্রোল জ্বলে, কাঠ জ্বলে, বাঁশ জ্বলে, কিন্তু পাথর জ্বালায় শক্তি উৎপাদন করার মতন জিনিস একমাত্র ওই যে ব্ল্যাক হোলের অ্যাক্রিশন ডিস্ক আছে। দেন ফিয়ার দ্য ফায়ার অফ দোজ হুজ ফুয়েল ইজ মেন বাদ দিলাম, মেন তো হলো, অ্যান্ড স্টোনকে জ্বালাবেন কেমনি? ওই জিনিস, ওই অ্যাক্রিশন ডিস্ক অ্যান্ড ব্ল্যাক হোল, ওরা জ্বালাইতে পারে এটাকে। তাহলে এটাও প্রমাণ করে যে ওই দুর্যোগের আগুন ওইখানকার আগুনকে বোঝায়। বাউন্ডারি অফ হেল উইল বি 4 thick ব্যারিয়ার্স অফ ফায়ার, এটা হাদিস অনুযায়ী। ব্যারিয়ার্স অফ ফায়ার তো হবেই, যেহেতু ম্যাগনেটিক ফিল্ড লাইন অনেক ব্যারিয়ার অফ ফায়ার তৈরি করতে পারে, এবং হাদিস অনুযায়ী 40টা ব্যারিয়ার অফ ফায়ার থাকবে অ্যাক্রিশন ডিস্কে। দ্য 40টা না, 4টা। বাউন্ডারি অফ হেল উইল বি 4 thick ব্যারিয়ার্স অফ ফায়ার, উইথ অফ ইচ ব্যারিয়ার উইল বি ডিস্টেন্স অফ 40 years। এটা ব্যারিয়ার্স অফ ফায়ার মোটামুটি বোঝাচ্ছে অ্যাক্রিশন ডিস্কের লেয়ারগুলোকে বোঝাচ্ছে সম্ভবত। In the hell, the people suffering from extreme heat will ask for cold.
দেন দে উইল বি থ্রোন ইনটু এক্সট্রিম কোল্ড। এই যে এক্সট্রিম কোল্ড, একটা ব্ল্যাক হোলের ভিতরে কিন্তু সেন্টারে থিওরিটিক্যালি এটা অ্যাবসলিউটলি কোল্ড। তাহলে ব্ল্যাক হোলের ভিতরে অ্যাবসলিউটলি কোল্ড, বাইরে সুপার সুপার হট। তাহলে এই কোল্ড অ্যান্ড হট রিজিয়ন শুধু এই গ্যালাক্সি বা এই ব্ল্যাক হোল সিস্টেমের মধ্যেই আছে। Hell urges Allah saying that, "Oh Lord, my one part have eaten up another part." তাহলে এই ভিতরের ব্ল্যাক হোল কি করে, বাইরের ম্যাটারকে খায় ফেলে। এটাই বলতেছে যে ও লর্ড, মাই ওয়ান পার্ট হ্যাজ ইটেন আপ অ্যানাদার পার্ট, দেন আল্লাহ অ্যালাউজ ইউ টু এক্সপেল 2 breaths, 2টা শ্বাস ছাড়ার অনুমতি দেয়। শ্বাস কি, যে আমরা দেখি যে ইয়ে হয়, কিছু পদার্থ ইজেক্ট করে, এই সম্ভবত এটাকেই বলা হয়েছে ইজেক্ট করাকে। One is in the summer, another is in winter. The extremity of heat and cold may we observe in the summer or in a winter is caused due to those breaths. এটা আমরা জানি না, তবে এটা সামার এবং উইন্টারের সাথে রিলেটেড হইতে পারে। On the day when তাহলে এই যে গ্যালাক্সিগুলো, এগুলোই অবজেক্টস অফ হেল। এই অবজেক্ট অফ হেলগুলা কিয়ামতের সময় কি হবে? কিয়ামতের সময় এটা on the day when we'll roll up the skies, আসমানকে জড়াইয়া গোটানো হবে। যখন জড়াইয়া গোটানো হবে তখন গ্যালাক্সিগুলো এটা ইউনিভার্সের সেন্টারে চলে যাবে, রোলিং আপ লাইক স্ক্রল ফর রাইটিং। মানে তখন এই আসমানটা হবে কাগজের মতন, আর গ্যালাক্সিগুলো ওই কাগজের মধ্যে বিন্দু। এটা আল্লাহ জড়ায় ফেলবে, জড়ায়া গোটায় ফেলবে। As we originate the first creation, we shall reproduce it. A promise on us will bring it about. মানে জিনিসটা এইভাবে দেখাচ্ছি, এই যে সিঙ্গুলারিটির থেকে সৃষ্টি হয়েছিল, বিগ ব্যাং ওয়ান সৃষ্টি হয়েছিল, এটা ডেন্সিটির লাইন দেখা হচ্ছে, এটা টাইম। ইউনিভার্সের যত টাইম যাচ্ছে তত ডেন্সিটি কমতেছে, তাহলে এবং ইউনিভার্সটা সম্প্রসারিত হচ্ছে। এই যে এটা প্রেজেন্ট ইউনিভার্স সম্প্রসারিত হয়ে এক পর্যায়ে কোরআন অনুযায়ী আবার ইউনিভার্সটা ক্লোজিং হইতে থাকবে। ক্লোজিং হইতে আবার বিক্রান্তি চলে যাবে। আমি ইতিমধ্যে বিভিন্ন ভিডিওতে আলোচনা করছি যে বিক্রান্তি চলে গেল। বিক্রান্স হচ্ছে কি কালমিনেশন পয়েন্ট, ওর মধ্যে অল ইভেন্টস অফ দ্য ইউনিভার্স ফ্রম বিগিনিং টু এন্ড উইল ক্লোজ ইন টু এ পয়েন্ট। টাইম অ্যান্ড স্পেস দুইটাই ক্লোজ হবে, সমস্ত কিছু এর মধ্যে ক্লোজড হবে, ফিনিশ হয়ে যাবে না। গ্যালাক্সিগুলা ইনফরমেশন হিসাবে এখানে ক্লোজড হয়ে যাবে। এটা যদি এখান থেকে বিগ ব্যাং 2 এর মধ্যে নতুন ইউনিভার্স সৃষ্টি হয়, জাস্ট বাই আনরোলিং ইউনিভার্স, আবার ওই গ্যালাক্সিগুলো আগের মতন সৃষ্টি হয়ে যাবে। এখানে এসে ক্লোজড হচ্ছে, রোলিং স্ক্রল ফর রাইটিং, রোল হচ্ছে। একটা পেপারকে যদি আপনি রোল করেন তাহলে এটা রোল হয়ে গেল, আবার যদি আনরোল করেন তাহলে আবার পেপারটা আগের মতন হয়ে গেল, যেখানে যে পয়েন্ট ছিল সেখানে সেই পয়েন্টটা চলে আসলো। ঠিক সেরকম ইউনিভার্সটা রোল হবে এবং বিক্রান্সে চলে যাবে, পয়েন্টে চলে যাবে, কিন্তু আল্লাহর চেহারা এবং কমান্ড মানে ইনফরমেশন মানে ফোটন, এইগুলো থাকবে। এবং যখন আবার নতুন ইউনিভার্স বিগ ব্যাং 2 থেকে সৃষ্টি হবে উইথ হেল ডুইলিং পিপল, যখন নতুন ইউনিভার্স সৃষ্টি হবে তখন আবার গ্যালাক্সিগুলা নতুনভাবে সৃষ্টি হবে। যেরকম নতুনভাবে মানে কি, সেই প্রাথমিক অবস্থা থেকে সৃষ্টি হবে না, এই পর্যায় থেকে আবার নতুন ওপেন হবে। এটা অনেক অ্যাডভান্স, মানে হিস্ট্রি রিপিটস, কিন্তু সেম পয়েন্ট থেকে রিপিট করে না, ওই পয়েন্টটা আপার পয়েন্ট থেকে রিপিট করে। গোল সিঁড়ির মতন পেঁচানো সিঁড়িতে একটা মানুষ ঘোরে, কিন্তু ঠিক একই পয়েন্টে ফেরত আসে না, সে উপরের পয়েন্টে আসে। একটা লোক পেঁচানো সিঁড়ি দিয়ে 4 তলায় যাচ্ছে, তাহলে সে প্রত্যেকবারে ঘুরে আসতেছে এবং উপরের পয়েন্টে যাচ্ছে। সেরকম এটাও উপরের পয়েন্টে, মানে একেবারে অরিজিনাল এই বিগ ব্যাং 1 আর এখানে বিক্রান্স থেকে অরিজিন এক জিনিস না। গ্যালাক্সিগুলা এই পৃথিবীতে এই সাইকেলে যা অর্জন করতেছে তা পুরোপুরি ধ্বংস হবে না, এটাকে এখানে পিউরিফাই করা হবে এবং আবার নতুন ইউনিভার্সে কুইকলি গ্যালাক্সিগুলো তৈরি হয়ে যাবে। এই জন্য কী বলা হয়েছে, দ্য স্ট্রাইকিং আওয়ার। কখন? ওই যে যখন বিগ ব্যাং 2 হচ্ছে, এই যে বিগ ব্যাং 2, এটাই হলো স্ট্রাইকিং আওয়ার। এই বিগ ব্যাং 2 হওয়ার আগে কিন্তু ভালো মানুষকে জান্নাতে নিয়ে যাওয়া হয়েছে, বা ভালো মানুষ জান্নাতে চলে গেছে। এখানে কে পড়ে রয়েছে? বিচারের একটা মাঠ তৈরি হবে এখানে, এবং বিচারের মাঠে শেষ বিচার হবে। শেষ বিচারের পরে এই খারাপ মানুষগুলো আবার এই ইউনিভার্সে ফেলাই দেওয়া হবে। এই খারাপ মানুষ নিয়েই বিগ ব্যাং 2 হবে। এই বিগ ব্যাং 2 হইল স্ট্রাইকিং আওয়ার। দ্য স্ট্রাইকিং আওয়ার, বিগ ব্যাং 2। হোয়াট ইজ দ্য স্ট্রাইকিং?
কি স্ট্রাইকিং, অ্যান্ড হোয়াট উইল মেক ইউ নো হোয়াট দ্য স্ট্রাইকিং ইজ। তার মানে কি 3বার বলছে, তার মানে আল কারিয়া তো মাল কারিয়া, তার মানে এটা আসলে এটা ডেঞ্জারাস জিনিস। আল্লাহ 3বার বলছে, ইট ইজ দ্য ডে হোয়ার অ্যান্ড ম্যানকাইন্ড উইল বি মথস লাইক স্ক্যাটার্ড অ্যাবাউট। মানে মথ মানে মাছির মতন ভুম করে উড়তে থাকবে, মানে মাছির মতন ছড়ায় যাবে। মথস স্ক্যাটার্ড অ্যাবাউট, মাছি যেরকম ছড়ায় যায় এরকম ছড়ায় যাবে মাছির মতন। অ্যান্ড দ্য মাউন্টেন্স উইল বি লাইক ক্র্যাডেড উল, এই পাহাড় পর্বত এগুলো সব ধুলার মতন তুলার মতন হয়ে যাবে। দেন অ্যাজ ফর হিম হুজ ব্যালেন্স উইল বি হেভি, যার পুণ্যের ভাগ ভারী হবে, হি উইল বি ইন এ প্রেজেন্ট লাইফ। এই সময়ে যে যার যার যে ভালো মানুষ সে প্রেজেন্ট লাইফে আছে, জান্নাতে চলে গেছে সে। দেন অ্যাজ ফর হিম হুজ ব্যালেন্স উইল বি হেভি, যে পুণ্যবান, হি উইল লিভ এ প্রেজেন্ট লাইফ, ভালো জীবনে। বাট হুজ ব্যালেন্স উইল বি লাইট, যার পুণ্যের পরিমাণ কম, হিজ মাদার উইল বি এন্ডলেস হোল, ব্ল্যাক হোল, না আর হাবিয়া, হাবিয়া এন্ডলেস হোল। তাইলে এইখান থেকে যে এই যে এইখান থেকে যে বিগ ব্যাং 2 থেকে মানুষ ওইটা নতুন ইউনিভার্স শুরু হইলো, ওই সময় মানুষগুলার মা হবে কে, এই বিকাশ রিলিজ করবে প্রচুর পরিমাণ ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোলগুলাই এই মানুষগুলাকে ধরে নিয়ে যাবে, টাইনে নিয়ে যাবে। ব্ল্যাক হোলগুলো এখান থেকে প্রচুর পদার্থও নিয়ে যাবে। এই ব্ল্যাক হোলগুলোকে ভিত্তি করে, এই সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলগুলোকে ভিত্তি করে এই ক্রমান্বয়ে গ্যালাক্সিগুলো আবার তৈরি হবে এবং ওই মানুষটা কোনো এক সময় কোনো একটা গ্রহেতে বসবাস করবে, এটা এখানে বলা আছে। বাট হুজ ব্যালেন্স উইল বি লাইট, হিজ মাদার তখনকার জন্য আর উইল বি এন্ডলেস হোল, সে ওই সময় সে ব্ল্যাক হোলের মধ্যে থাকবে। অ্যান্ড হোয়াট উইল এক্সপ্লেইন টু দি হোয়াট দিস ইজ এ ফায়ার ব্লেজিং ফিয়ার্সলি, একটা আগুন, জ্বলন্ত আগুন। এই ব্ল্যাক হোলের চারিদিকে যেহেতু প্রচণ্ড শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড এবং অনেক পদার্থ নিয়ে এসে যাচ্ছে, এই পদার্থ মধ্যে প্রচণ্ড পাওয়ারফুল গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে পদার্থের বিপুল পরিমাণ পদার্থ শক্তিতে রূপান্তরিত হয় এবং প্রচুর আগুন তৈরি করে। তাহলে এই যে ব্ল্যাক হোল, এই হাবিয়া, যার সাথে আগুন আছে, সে হইল ওই পাপি লোকের মা, সে নিয়ে যাচ্ছে ওকে। আলকারিয়া তো আলকারিয়া, দ্য স্ট্রাইকিং আওয়ার, হোয়াট ইজ দ্য স্ট্রাইকিং অ্যান্ড হোয়াট উইল মেক ইউ নো হোয়াট দ্য স্ট্রাইকিং ইজ। ইট ইজ এ ডে, এটা একটা দিন। এই আলকারিয়া তো মালকিরা একটা ডে, দিন। এই দিনটা কোন দিন? whereon the mankind will be like moths scatter about, মানে বিগ ব্যাং 2 এর দিন। বিগ ব্যাং 2 বুম, ইউনিভার্স পুনরায় সৃষ্টি হইল। অ্যান্ড দ্য মাউন্টেন্স উইল বি লাইক ক্রেডেড উল, পাহাড় পর্বত তুলার মতন উঠতে থাকবে। ওই সময় ভালো মানুষ হিটপরিদের সাথে থাকবে, উপার দেয় এই লাইন দরকার নেই। বাট হি হুজ ব্যালেন্স উইল বি লাইক, মানে এই লোকগুলা যারা নাকি এই যে ভূমের মধ্যে পড়ছে, বিগ ব্যাং 2 মধ্যে পড়ছে, হিজ মাদার উইল বি, তার মা হবে কে? এই ব্ল্যাক হোলটাই হবে তার মা। এই মা তারে ধরে নিয়ে যেতেছে। আয় বাবা, মা কি করবে? সাথে কিছু পদার্থও নিয়ে যাবে, কারণ ওই বাচ্চার তো এক সময় থাকা লাগবে, চিরদিন তো আর ওই গর্তের মধ্যে থাকবে না। তারপরে একটা সময় ওই গ্রহ নক্ষত্র তৈরি হবে এবং এই যে লোকটা ওই একটা গ্রহ নক্ষত্রের মধ্যে থাকবে। এটি হলো এই কাহিনী। লিভিং ইন দ্য হেল, কেমনে থাকবে? এইখানে দেখেন হেল কি হাদিস, অ্যাট দ্যাট টাইম দ্য ল্যান্ডস অ্যান্ড ইটস রিভার্স উইল বি ফুল অফ ফায়ার, প্রেজেন্ট রিজিয়ন অফ দ্য ওয়ার্ল্ড উইল বি রিজিয়ন অফ জাহান্নাম। এই যে মিল্কি ওয়ে গ্যালাক্সি, এই মিল্কি ওয়ে গ্যালাক্সির ওরিয়াম আর্মের মধ্যে আমরা আছি। এইখানেই হলো সোলার সিস্টেম। এই সোলার সিস্টেমের মধ্যে আছে পৃথিবী। এই পৃথিবীটাকে কি হাদিসে কি বলতেছে? এই পৃথিবীটা বলতেছে জাহান্নামের এলাকায় অবস্থিত। তাহলে এই যে লেভেল, এই লেভেলটা হলো জাহান্নামের লেভেল। এই গ্যালাক্সিতে ঢোকার 6-7টা গেট আছে। একটা গেট আছে যে গেট দিয়ে যদি কেউ ঢোকে তাহলে সে আলটিমেটলি জাহান্নামে পৌঁছে। প্রাথমিকভাবে তো সে তার মা তারে ধরে নিয়ে আসতেছে, এই যে সেন্ট্রাল সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল তারে ধরে নিয়ে আসছে। আইনা সে এখানে রেখে যখন গ্যালাক্সিটা আবার তৈরি হবে তখন সে কোনো একটা গেট দিয়ে তারা ছেড়ে দিবে।
এবং এই গেট দিয়ে ছাড়ার কারণে সে যায় আলটিমেটলি এই যদি দেখা গেল এখানে যা পড়লো তাহলে সে জাহান্নামে গেল। আর যদি এখানে যায় আটকা যায়, এই লেভেলে আটকাইলো, হাবিয়া মানে এনলেস ওর সাইর ব্লেজিং ফায়ার, মানে যদি কাছের কোথাও যায় আটকায় তাহলে বোঝা গেল সে সাইরের মধ্যে পড়ছে। হুতামা যদি পড়ে তাহলে আরেকটু দূরে যায় পড়ছে। সাক্কার মানে আরেকটু দূরে। আর জাহান্নাম হইলো সবচেয়ে দূরে। জাহান্নাম হইলো সবচেয়ে কম সাজাওয়ালা দোজক। এইটার 7টা গেট, 7 গেট দিয়ে মানুষ ঢুকবে। 7 গেটের যে কোনো একটা দিয়ে এই মানুষটা, একটা মানুষের কিন্তু একটাই গ্যালাক্সি থাকবে, এক গ্যালাক্সিতে 2 মানুষ থাকবে না, আর থাকবে অনেক জিন। তো মানুষটা হলো আল্লাহর প্রতিনিধি, ভুলে যাওয়া প্রতিনিধি, এবং সে আলটিমেটলি তার নিজস্ব জায়গায়, তার নিজস্ব পাপের লেভেল অনুযায়ী তার নিজস্ব লেভেলে যায় পৌঁছাবে। These two antagonists dispute with এটা লিভিং ইন দ্য হেল, বাট হুজ ডিনাই। এখানে দেখেন দুজকের মধ্যে কি বলছে, ওভার দেয়ার হেডস উইল বি পোর্ড আউট বয়লিং ওয়াটার, মানে সে যে গ্রহে থাকবে সেখানে পানি থাকবে, পানিটা অতিরিক্ত তাপের কারণে বয়লিং করতে থাকবে কিন্তু পানি থাকবে। তাহলে পানির খবর পাওয়া গেল, সে যে গ্রহে থাকবে সেখানে পানি থাকবে। আচ্ছা, আয়রন, মেসেজ অফ আয়রন, আগুন থাকবে পূর্বে সে, কিন্তু পানি থাকবে, পানি থাকাটা ইম্পর্টেন্ট জিনিস। ইজ দ্যাট দ্য বেটার দ্য ইন্টারমেন্ট অর দ্য ট্রি অফ জুক্কুম, ও জুক্কুম নামের গাছও থাকবে, যদিও জুক্কুম গাছের ফল খুব খারাপ কিন্তু গাছ থাকবে। তাহলে দেখা গেল যে সেই দোজকি যে গ্রহে থাকবে সেই গ্রহের মধ্যে গাছ আছে। তারপরে কি, ইফ দেয়ার ইজ এ পেশেন্স, এই একটা ইম্পর্টেন্ট, একটা মানুষ খুব কষ্টের মধ্যে থাকবে, ইফ দেন দে হ্যাভ পেশেন্স, যদি ধৈর্য থাকে, দ্য ফায়ার উইল বি এ হোম ফর দেম, একটা সময় আগুনটাই তাদের বাড়ির মতন হয়ে যাবে। এই লোককে যদি পৃথিবীর আগুনে এনে শোয়াই দেওয়া হয়, সে আরামের চোটে ঘুমায় যাবে, পৃথিবীর আগুন তার কাছে ঠান্ডা লাগবে, আরামে ঘুমায় যাবে পৃথিবীর আগুনে, এত টাফ হয়ে যাবে সে, এবং ফায়ারটাই আগুনটাই তার বাড়ি হয়ে যাবে। অ্যান্ড ইফ দে বেক টু, তাহলে আগুনটা বাড়ি হবে, এটা ইম্পর্টেন্ট। তার মানে কি, আল্লাহ ডেভেলপ করবে তাদেরকে, ডেভেলপ করতে করতে এমন একটা পর্যায়ে আসবে দোজকটা তার কাছে দোজকের মতন লাগবে না, মানে লাগবে কিন্তু সেও টাফ হয়ে যাবে, দোজকটাই তার বাড়ি হয়ে যাবে। হাদিসে আছে যে পরাক্রমশালী দোজকিরা হাবে থাকবে। আবার কোরআনে আছে তারা আল্লাহরে বলবে যে আমাদেরকে যে বিপদগামী করছিল দেখায় দাও, পায়ের নিচে পিষে ফেলাবো, মানে পায়ের নিচে পিষে ফেলানোর মতন মানসিকতাও তৈরি হবে একসময়। হাদিস আছে একটা সময় বেস্তিরা দুজকিদেরকে দেখে হিংসা করবে। ডু দে নট সি হোয়াট দে থ্রো আউট, তোমরা কি দেখো না কি, মানে স্পাম অ্যান্ড ওভাম থ্রো আউট করে মানুষ, এটা দিয়ে আমাদেরকে এখন সৃষ্টি করছে এবং পরবর্তী সৃষ্টিও এটা দিয়ে করবে। এবং স্পামের মধ্যে যে এত পোটেনশিয়াল, স্পাম এবং ডিএনএর মধ্যে এত পোটেনশিয়ালি আছে যে আল্লাহ এই ডিএনএর মধ্যে এমন প্রোগ্রাম হইতে পারে যে বিভিন্ন রকমের পদার্থ দিয়ে আমাদেরকে সৃষ্টি করা যাইতে পারে, বিভিন্ন ডিজাইনে তৈরি করতে পারে। আমরা যেহেতু এই ডিএনএ দিয়ে পৃথিবীতে তৈরি হয়েছি, তাহলে ওই সময় আল্লাহ আমাদেরকে সৃষ্টি করতে পারবে বিভিন্ন ফর্মে, এবং আমাদেরকে উপযুক্ত করে এই সৃষ্টি করতে পারবে, এবং এক সময় আরও উপযুক্ত করতে পারবে। তাহলে ফাইনালি দেখতেছি সামাওয়াতটাই হইতেছে দোজকের স্থান, এবং আল্লাহ বলতেছে উই ক্রিয়েটেড নট দ্য স্কাইজ অ্যান্ড ল্যান্ড, মানে এই ইউনিভার্স অ্যান্ড অল বিটুইন দেম, এর মধ্যে যা আছে ইন স্পোর্টস, অযথা সৃষ্টি করি নাই। উই ক্রিয়েটেড দেম নট এক্সেপ্ট জাস্ট এন্ড বিনা উদ্দেশ্যে, বাট মোস্ট অফ দেম ডু নট আন্ডারস্ট্যান্ড ভেরিলি দ্য ডে অফ সর্টিং আউট। ডে অফ সর্টিং আউট মানে কি, শেষ বিচারের দিন, ডে অফ সর্টিং আউট, যেদিন বাছাই করা হবে, ইজ দ্য টাইম অ্যাপয়েন্টেড ফর দেম, ওই সময় তার জন্য তাদেরকে টাইম দিয়ে রাখছি। তারপরে আল্লাহ ক্রিয়েটেড দ্য স্কাইজ অ্যান্ড ল্যান্ড, দিস ইউনিভার্স for just ends, and in order that every soul may find the recompense of what it has earned and none of them be wrong, মানে আল্লাহ তাহলে এই অযথা সৃষ্টি করেন নাই এই আসমান জমিন, যাতে নাকি প্রত্যেকে তার উপযুক্ত পুরস্কার পায়। তাহলে উপযুক্ত পুরস্কার কি, গ্যালাক্সি। খারাপ যে খারাপ মহাপাপী ব্যক্তি বিরাট গ্যালাক্সি পাবে, বিশাল ডেঞ্জারাস গ্যালাক্সি। কম পাবে ব্যক্তি ছোট গ্যালাক্সি পাবে বা অন্য ধরনের গ্যালাক্সি পাবে। এই গ্যালাক্সি আছে, এই স্কাইজ অ্যান্ড ল্যান্ডে কি আছে, এর মধ্যে ভর্তি গ্যালাক্সি, সাথে স্তরাসমানের ভর্তি
গ্যালাক্সিস। তাহলে এটা বিনা উদ্দেশ্যে সৃষ্টি করা হয় নাই, এবং প্রত্যেক সোলকে দেওয়া হবে রিকম্পেন্স হোয়াট দে হ্যাভ আর্নড। তাহলে এখানে আর্ন করা যেতে পারে কি, এই গ্যালাক্সিগুলোই আর্ন করা যেতে পারে। আর মানুষ হইতেছে আল্লাহর প্রতিনিধি, প্রত্যেক গ্যালাক্সিতে একজন মানুষ থাকবে। টেস্ট ইয়ে দেন ফর ইয়ে ফরগেট দ্য মিটিং অফ দিস ডে অফ ইয়ার্স অ্যান্ড উই টু উইল ফরগেট ইউ। টেস্ট ইয়ে দ্য পেনাল্টি অফ দ্য এটার্নিটি ফর ইয়োর। তাহলে পেনাল্টি অফ এটার্নিটি, চিরদিন এখানে থাকতে হবে, চিরকালের শাস্তি। সেটা চিরকালের শাস্তি হলো মানুষ আল্লাহর প্রতিনিধি। এখানে আল্লাহ বলতেছে যে সে মানুষকে ভুলে যাবে, সে ভুলে যাওয়া প্রতিনিধি, ভুলে যাওয়া প্রতিনিধি হিসাবে সে গ্যালাক্সিতে থাকবে। তবে আল্লাহ তো আসলে ভুলবে না, এখানে বলছে ভুলে যাওয়া প্রতিনিধি, মানে কোনো সাহায্য তাদেরকে দেওয়া হবে না। তাইলে এই পর্যন্তই আজকে মোটামুটি আলোচনা আমরা তাহলে কি দেখলাম, যে প্রথমে আমি আলোচনা করছি দুর্যোগের আগুন কোথায় তৈরি হচ্ছে, হাদিসের ভিত্তিতে আলোচনা করছি যে দুর্যোগের আগুন তৈরি হয় বড় ধরনের স্টারগুলা, রেড জায়ান্ট, হোয়াইট ডর্ফ এবং ব্ল্যাক হোল, এই তিনটা পর্যায়ে। এবং এই যে দুর্যোগের আগুন বা ব্ল্যাক হোল, এরাই অবজেক্টস অফ হেলকে ধারণ করে। মানে এরা কি ধারণ করে, সুপার মেসিভ ব্ল্যাক হোলগুলো কি ধারণ করে, সুপার মেসিভ ব্ল্যাক হোলগুলো অ্যাকচুয়ালি গ্যালাক্সিগুলোকে ধারণ করে। এবং আল্লাহ এই গ্যালাক্সি বা মাওয়াকিন নুজুমি দেখায় এই মানুষকে সাবধান করছে যে সাবধান, মনে যেন পড়ো না আবার। আচ্ছা, কিন্তু অনেকে যা পড়বে। তাহলে আল্লাহ আসমান জমিনকে বিনা উদ্দেশ্যে সৃষ্টি করেন নাই। একদিন আমাদের অনেক মানুষ ওই আসমান জমিনে বিতরণ করা হবে, তারা গ্যালাক্সিতে থাকবে আল্লাহর ভুলে যাওয়া প্রতিনিধি হিসাবে। এবং এই আসমান জমিনেতে আছে অনেক জিন্স। তো এটাই দোজখ সম্বন্ধে আলোচনা। এবং শেষ বিচারের সময় আগে যদিও আসমান জমিনকে আল্লাহ জড়াইয়া উঠাবেন, কিন্তু এই গ্যালাক্সিগুলা ধ্বংসপ্রাপ্ত হবে না, এটা ছোট হয়ে যাবে, পয়েন্টে চলে যাবে, কিন্তু এটার ইনফরমেশন আবার সারভাইভ করবে। এবং যখন এটা পুনরায় ইউনিভার্সকে আনরোল করা হবে, নতুন ইউনিভার্স যখন সৃষ্টি করা হবে, তখন সে আবার সে আগের ফর্মে চলে আসবে। এবং যখন সে ওই পয়েন্ট থেকে আবার যখন স্টার্ট করবে, তখন মাদার মানে ওই সুপার মেসিভ ব্ল্যাক হোল যেটা রিলিজ হবে বিগ ব্যাং টুথ থেকে বা বিগ ক্রাঞ্চ থেকে, সে তার মানুষকে নিয়ে যাবে, মাদার সে নিয়ে যাবে এবং নিয়ে যাবে অনেক পদার্থ এবং তৈরি করবে আবার নতুন গ্যালাক্সি। সেই গ্যালাক্সিতে চিরকাল থাকবে আল্লাহর ভুলে যাওয়া প্রতিনিধি হিসাবে। এই পর্যন্তই। তা আল্লাহ হাফিজ।